আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই দেখো আমি ক্লাস নিতে আসছি এখনই, কারণ গেছে। তোমরা সবাই কেমন আছো? আর আমাকে একটু বলো তো যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। তোমরা আমাকে জানাও যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা। তোমরা জানো আজকে আমরা আবৃতবীজি এবং নগ্নবীজি চ্যাপ্টারের একেবারে ফাইনাল একটা লেকচার দেব, ঠিক আছে? নগ্নবীজি এবং আবৃতবীজি চ্যাপ্টারে একেবারে একটা কি ফাইনাল একটা মানে লাস্ট লেকচার আর কি, ঠিক আছে? সো লাস্ট লেকচার অনেক বেশি ইনফরমেটিভ লেকচার হবে আজকের ক্লাসটা। তোমরা সবাই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু দয়া করে মেনশন করো, কমেন্টে একটু মেনশন করে দাও তোমাদের যারা ক্লাসমেট আছে, বুঝছো? অনেক ক্লাসমেট আছে তোমাদের যারা এই চ্যাপ্টারটা একেবারেই করে নেই। সো তাদেরকে মেনশন করো, কারণ এই চ্যাপ্টারটা ফার্স্ট টু লাস্ট আমরা শেষ করে দিচ্ছি এই গ্রুপে এবং খুব বিস্তারিতভাবে। তোমরা জানো আমি এই পর্যন্ত আজকের তো সব 12টা লেকচার নিছি এবং প্রতিটা লাইন বইয়ের অধ্যায়ের প্রতিটা লাইন আমি নিজেই ব্যাখ্যা করে দিছি, শব্দ বিশ্লেষণ করে দিছি, যাতে স্টুডেন্টগুলা ওই চ্যাপ্টারটা পড়ার সময় যে লাইনগুলা বুঝে না, যাতে আমার লেকচার করুন তত পক্ষে ওই লাইনগুলা বুঝে বা জিনিসগুলো অ্যাকচুয়ালি ফিল করে করে পড়তে পারে, ঠিক আছে? সো বায়োলজির ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি যে অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে, অবশ্যই লাইনগুলা বুঝে বুঝে পড়তে হবে। তোমাদেরকে লাইনগুলো দিয়ে কি বুঝাতে চাচ্ছে, তোমরা কখনোই বায়োলজির একটা লাইনকে নর্মাল লাইন হিসেবে নিবা না। সো তুমি ওই লাইনগুলা বোঝার চেষ্টা করবা, ওই লাইনগুলোর মর্মার্থ বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? এবং এই চ্যাপ্টারে এরকম অনেক শব্দ ছিল যেগুলো একটু কঠিন ছিল বোঝা, সবগুলো শব্দ আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করে দিছি, ঠিক আছে? এবং ইনশাল্লাহ আশা করি এই চ্যাপ্টারটা পড়ার সময় যারা পড়ো নেই, যারা এখনও করো নেই, তারা অবশ্যই যারা প্রথম থেকে করলেও এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে বুঝবা ইনশাল্লাহ, ঠিক আছে? একটা ভালোবাসা কাজ করবে এই চ্যাপ্টারের উপর। তো তোমরা এক কাজ করতে পারো, তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের এই লাইভের কমেন্ট বক্সে মেনশন করো, আর আমাকে বলো আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আর ভিডিওটা ক্লিয়ার কিনা। ভিডিওটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, আর কথাগুলো শোনা যাচ্ছে কিনা। আর হ্যাঁ, প্রত্যেকে যারা লাইভে আছো তারা কষ্ট করে তোমাদের শেয়ার বাটন আছে না, শেয়ার বাটনটা ক্লিক করে তোমাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দাও। সবাই সবাই প্রত্যেকে যারা লাইভে আছো তারা সবাই একটু শেয়ার বাটনটা ক্লিক করো, সবাই একটু শেয়ার বাটনটা ক্লিক করো, সবাই একটু শেয়ার বাটনটা ক্লিক করো। আজকে হচ্ছে লেকচার নাম্বার 12। দিস ইজ দ্য ফাইনাল লেকচার of angiosperm and gymnosperm. This is the final lecture of angiosperm and gymnosperm, ঠিক আছে? 12 নাম্বার লেকচার। সো তোমরা কষ্ট করে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, আর হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট লাইভটা শেয়ার করো। মোস্ট ইম্পর্টেন্ট কি, লাইভটা শেয়ার করো। লাইভ একটু মানুষ কম শেয়ার করে, সবাই দেখি একটু মিম শেয়ার করতে পছন্দ করে, টাইম লাইনে মিম শেয়ার করতে পছন্দ করে, ঠিক আছে? কিন্তু কারো কোনো একটা স্টুডেন্টের টাইম লাইনে যখন আমি যাই তখন দেখি প্রচুর মিম শেয়ার করতেছে, কিন্তু যখন একটা ক্লাসও শেয়ার পাই না তখন আমি চিন্তা করি এ তো হয়তো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে বা আমাকে ফলো করতেছে আমার ক্লাসগুলো দেখার জন্য। তো আমি একটু আশা করতেই পারি তার টাইম লাইনে আমার লাইভগুলো থাকবে। দুর্ভাগ্য ব্যাপার, তাদের টাইম লাইনে কোনো লাইভ ক্লাসেই দেখি না, কিন্তু তাদের টাইম লাইনে মিম শেয়ার দেখি। মিম, এই মিম নিয়ে এই ভিডিও, মিম নিয়ে ওই ফটো এগুলো সব শেয়ার আছে, আবিজ যত কিছু আছে শেয়ার আছে। এগুলো কেন শেয়ার করলে লাভটা কি? এগুলো শেয়ার করে তোমার ফ্রেন্ড হাসতে পারবে যে, কিন্তু ওদের কোনো লাভই হবে না। কিন্তু এই ক্লাসগুলো শেয়ার করলে ওদের লাভ হবে, ক্লাসগুলো শেয়ার করলে ওদের লাভ হবে। সো তোমরা এই জিনিসটাই বুঝতে চাও না। সো এগুলা আসলে কতবার প্রতিটা লাইভ ক্লাসের সময় আমরা বলে থাকি এই জিনিসগুলা, প্রতিটা টিচারই বলে থাকে, শুধু আমি না, প্রতিটা টিচারই বলে থাকে, কিন্তু যারা করা অ্যাকচুয়ালি তারা করে, আর যারা করা তাদেরকে বললেও করে না। সো এগুলো আসলে জানো না, এগুলো বারবার আমরা বলতে চাই না, তবুও আমরা বলতে হয়, কারণ বলে টলে কষ্ট নষ্ট করে যদি কয়েকটা শেয়ার করাইতে পারি আর কি, বলে টলে কষ্ট নষ্ট করে যদি কয়েকটা শেয়ার করাইতে পারি তাহলে তো মোটামুটি আমি যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে, তাই না? তোমরা হয়তো মনে করো যে এগুলোতে তোমাদের ক্ষতি শেয়ার করলে। আচ্ছা ঠিক আছে, তোমরা আমাকে একটু কমেন্টে বলো ভিডিও ক্লিয়ার কিনা, কমেন্টে বলো ভিডিও ক্লিয়ার কিনা। সবাই সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো?
আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আমি শুরু করি। কারেন্ট তো যাচ্ছে ক্লাস শুরুর মুহূর্তে। ওকে, তাহলে টপিক এখানে আমি কি লিখবো? টপিকটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম অ্যান্ড নগ্নবীজি ও আবৃতবীজি। নগ্নবীজি ও আবৃতবীজি ফাইনাল লেকচার নাম্বার 12, দ্যাট মিনস ফাইনাল লেকচার। তোমরা জানো আমরা সব কিছু পড়ে ফেলছি। রিসেন্ট ক্লাসে আমরা পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত পড়েছি। রিসেন্ট ক্লাসে পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত পড়েছি। রিসেন্ট ক্লাসে পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত পড়েছি। রিসেন্ট ক্লাসে আমরা পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত পড়েছি। আজকে আমরা নর্মালি যা যা পড়বো, দেখো বইয়ে যা বাকি আছে সেগুলোই পড়বো। সেটা হচ্ছে আমাদের যে আবৃতবীজি উদ্ভিদ, নর্মালি আমাদের আবৃতবীজি উদ্ভিদকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। আমি ক্লাসটা শুরু করে দিলাম, তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো। হ্যাঁ, একটা হচ্ছে, আর লাইভটা একটু শেয়ার করতে থাকো। আবৃতবীজি উদ্ভিদ দুই ধরনের, একটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। তোমরা একবীজপত্রী উদ্ভিদ আর দ্বিবীজপত্রী উদ্ভিদ চিনো, একদম সোজা। একবীজপত্রী উদ্ভিদ মানে হচ্ছে যে উদ্ভিদের বীজের বীজপত্র একটা, আর দ্বিবীজ, দ্বি মানে দুই, মানে হচ্ছে যে উদ্ভিদের বীজের বীজপত্র দুইটা। জিনিসটা একদম ইজি। তোমরা বাদাম খাও না? বাদাম খেয়াল করবা, তোমরা যখন বাদাম খাও তখন দেখবা বাদাম যে খাও এটা বীজ, কিন্তু বাদামের বীজ ছোলাটা ছিললে যেটা ভিতর থাকে ওইটাই বীজ। তো বাদাম যে খাও, যে বীজটা খাও, ওইটা এভাবে চাপ দিলে দুইটা সমান অংশে ভাগ হয়ে যায়। খেয়াল করছো? বাদামটা একটুখানি চাপ দিলে কিন্তু দুইটা সদৃশ অংশে পার্ট ভাগ হয়ে যায়। তো এ দ্বারা আমরা বুঝতে পারি বাদামের বীজের দুইটা বীজপত্র, কারণ বাদামের বীজটা দুইটা পার্টে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে বাদাম হচ্ছে দ্বিবীজপত্রী, মানে ওর বীজটা একটু চাপ দিলেই দুটা পার্টে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে বীজপত্র দুইটা। কিন্তু কিছু কিছু উদ্ভিদের বীজ আছে যাদেরকে চাপ দিলেও দুইটা অংশ ভাগ করা যায় না বা ভাগই করা যায় না, যাদেরকে চাপ দিলেও দুইটা অংশে ভাগ করা যায় না। মোট কথা হচ্ছে দুইটা অংশে ভাগ করা যায় না। যেমন ধানের চাউল আছে না, তুমি চাউলকে যতই চাপ দাও চাউল তো ভাঙবেই না। আর দুইটা পার্টের তো আলাদা বিষয়, দুইটা পার্ট হওয়া তো আলাদা বিষয়। সো এই ক্ষেত্রে চাউল কিন্তু বা ধান কিন্তু একবীজপত্রী। সো একদম ইজি বুঝা, একদম ইজি। এখন কথা হচ্ছে এই একবীজপত্রী উদ্ভিদের একটি শ্রেণী আছে, এই শ্রেণীটার নাম হচ্ছে লিলি শ্রেণী। একবীজপত্রী উদ্ভিদের একটা শ্রেণী আছে, সেটা হচ্ছে কি? লিলি শ্রেণী। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের যে শ্রেণী, এই শ্রেণীটার নাম হচ্ছে ম্যাগনোলিয়া শ্রেণী। এই শ্রেণীটার নাম হচ্ছে কি বলতো? ম্যাগনোলিয়া শ্রেণী। আচ্ছা, তোমরা জানো যে শ্রেণীর আন্ডারে অনেকগুলো গোত্র থাকে। তো খেয়াল করলে দেখবা এই লিলি শ্রেণীর আন্ডারে টোটাল 65টা গোত্র আছে। একবীজপত্রী উদ্ভিদের টোটাল 65টা গোত্র, আর ম্যাগনোলিয়া শ্রেণীর আন্ডারে দ্বিবীজপত্রী উদ্ভিদের টোটাল 315টা গোত্র। কয়টা গোত্র? 315টা গোত্র। এই গোত্রর শ্রেণী বিভাগটা কে করেন বা এই গোত্রটা কে করেন, ক্লাসিফিকেশনটা কে করেন? সেটা হচ্ছে একজন সায়েন্টিস্ট, ডক্টর আর্থার ক্রনকুইস্ট। 1981 সালে তিনি আবৃতবীজি উদ্ভিদকে একবীজপত্রী উদ্ভিদের 65টা গোত্রে ভাগ করেন, আর দ্বিবীজপত্রী উদ্ভিদকে 315টা গোত্রে কি করেন? ভাগ করেন। এখন কথা হচ্ছে, ভাইয়া আপনি বলছেন একবীজপত্রী উদ্ভিদের 65টা গোত্র। একবীজপত্রী উদ্ভিদের কয়টা গোত্র? 65টা গোত্র। একবীজপত্রী উদ্ভিদের কয়টা গোত্র? 65টা গোত্র। এখন এই 65টা গোত্রের মধ্যে আমরা কি সবগুলা শিখব? না, এই 65টা গোত্রের মধ্যে একটা গোত্র নিয়ে আমরা স্টাডি করব। সেই গোত্রটা হচ্ছে পয়েসি গোত্র। তোমরা দেখবা এই চ্যাপ্টার এখন আমরা যা পড়াবো সেটা হচ্ছে এই পয়েসি গোত্র। তার মানে 65টা গোত্রের মধ্যে শুধুমাত্র একটা গোত্র তোমাদের সিলেবাসে আছে, 64টা গোত্র নিয়ে তোমাকে স্টাডি করতে হচ্ছে না। আর সেই গোত্রটা হচ্ছে পয়েসি গোত্র। এখন কথা হচ্ছে পয়েসি গোত্র কয় নম্বর গোত্র? দেখা যাচ্ছে 65টা গোত্রের মধ্যে পয়েসি গোত্র হচ্ছে 34তম গোত্র। ঠিক আছে, 65টা গোত্র আছে, তার মধ্যে তুমি শুধু স্টাডি করতেছো কাকে নিয়ে? পয়েসিকে নিয়ে, মানে এই 34 নম্বর গোত্রটাকে নিয়ে। ঠিক সেমভাবে এটার 315টা গোত্র আছে দ্বিবীজপত্রী। তো সবগুলো নিয়ে স্টাডি করবে না,
তোমাদের সিলেবাসে যেটা নিয়ে স্টাডি করতে হবে সেটা হচ্ছে মালভেসি। এই গোত্রটা নিয়ে তোমাকে পড়তে হবে, তোমার সিলেবাসে যেটা আছে আর কি। কথা হচ্ছে ভাইয়া 315টার মধ্যে আমরা এটা নিয়ে স্টাডি করব, তাহলে এটা কয় নাম্বার গর্ত? এটা হচ্ছে 102তম গর্ত। 315টার মধ্যে এটা মালভেসি হচ্ছে 100 সিরিয়াল অনুযায়ী, যদি আমি সিরিয়াল করি 1 থেকে 315-এর মধ্যে এই মালভেসি পড়বে 102 নাম্বার গোত্র। র্যাঙ্কিং অনুযায়ী মালভেসি হচ্ছে 102 নাম্বার গোত্র। তো তোমাদের বইয়ে এই দুইটা নিয়ে আমাদেরকে স্টাডি করতে হবে, একটা হচ্ছে পোয়েসি গোত্র আর একটা হচ্ছে মালভেসি গোত্র। ধরতে পারছো আমরা কি নিয়ে স্টাডি করবো? একটা হচ্ছে পোয়েসি গোত্র আর একটা হচ্ছে মালভেসি গোত্র। মনে রাখবা, পোয়েসি গোত্র হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের গোত্র। খেয়াল করো, পোয়েসি গোত্র হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের গোত্র, আর মালভেসি গোত্র হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র। এটা মাথায় রাখবা। পোয়েসি হচ্ছে একবীজপত্রী আর মালভেসি হচ্ছে দ্বিবীজপত্রী। ঠিক আছে, এতটুকু তো মোটামুটি একটা ধারণা পাইছো তুমি কি নিয়ে স্টাডি করবা। মোটামুটি একটা ধারণা পাইছো তুমি কি নিয়ে স্টাডি করবা। তুমি পোয়েসি গোত্র মানে একবীজপত্রী উদ্ভিদ, মালভেসি গোত্র এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ নিয়ে স্টাডি করতে চাচ্ছ এখন। ঠিক আছে, চলো আমরা এগুলো নিয়ে স্টাডি করি। তার আগে আরেকটা জিনিস স্টাডি করা অতীব প্রয়োজনীয়, যেটা সৃজনশীল আসে। একটা জিনিস নিয়ে অতীব প্রয়োজনীয় যেটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে নগ্নবীজি না, সেটা হচ্ছে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য। দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো। পার্থক্য উইথ শনাক্তকারী বৈশিষ্ট্য। এই জিনিসটাকে আমি বলতেছি, সেটা হচ্ছে আমরা পার্থক্য শিখবো, ঠিক আছে? তবে পার্থক্যটা শিখতেছি সাথে সাথে যে জিনিসটা শিখে ফেলবো সেটা হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য শিখে ফেলবো। মানে বুঝতেছ, এক দিলে দুই পাখি মারবো, বা এক দিলে দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে একবীজপত্রী ও দ্বিবীজপত্রীদের পার্থক্য শিখে ফেলবো, আর একটা হচ্ছে একবীজপত্রী আর দ্বিবীজপত্রীর শনাক্তকারী বৈশিষ্ট্য শিখবো। শনাক্তকারী মানে কি? যে বৈশিষ্ট্যগুলো দেখে তুমি বুঝতে পারবে এটা একটা একবীজপত্রী উদ্ভিদ। ধর তোমাকে একটা আমি গাছ আনি দিলাম, এখন জিজ্ঞেস করলাম এটা কি একবীজপত্রী না দ্বিবীজপত্রী, তুমি ওই গাছের যে বৈশিষ্ট্যগুলো দেখে বলতে পারবে যে এটা একবীজপত্রী, সেটা হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য। তাহলে আমরা একদিনে দুই পাখি মারবো। সেটা হচ্ছে পার্থক্য শিখবো, আবার একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য শিখবো, আবার দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য শিখবো। বুঝে গেছে? মানে দুই পাখি মারবো। তো তোমরা হেডলাইনটা এভাবে দাও, মুছে দিচ্ছি। ওকে, এবার আসো, তাহলে আমরা পার্থক্য করি। এদিকে লিখো একবীজপত্রী, এদিকে লিখো দ্বিবীজপত্রী। এদিকে লিখো একবীজপত্রী, এদিকে লিখো দ্বিবীজপত্রী। ঠিক আছে, একবীজপত্রী, এদিকে লিখো দ্বিবীজপত্রী। আচ্ছা, এই একবীজপত্রী উদ্ভিদের প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বীজপত্র। তোমরা আমাকে বলো তো, একবীজপত্রী উদ্ভিদের বীজপত্র কয়টা? এটার বীজপত্র একটা, আর এটার বীজপত্র কয়টা? দুইটা। একটু আগে আমরা আলোচনা করছি না, বাদাম যখন খাও বাদামকে চাপ দিলে দুইটা পার্টে ভাগ হয়, মানে দুইটা বীজপত্র পাওয়া যাচ্ছে। সো বাদাম হচ্ছে দ্বিবীজপত্রী। আর কিছু কিছু ফল আছে যাদেরকে চাপ দিলে কোনো পত্রে বিভক্ত হয় না, আলাদা দুইটাও পত্রে বিভক্ত হয় না, ওটা হচ্ছে একবীজপত্রী, মানে বীজপত্র একটা। তাহলে একবীজপত্রতে একটা, বীজপত্র দুইটা। একটা ফিগার দিয়ে বোঝো, এরকম আমি একটা বীজপত্র, এটা একটা বীজপত্র, এটা একটা বীজপত্র, এই দেখো বীজপত্র জাস্ট একটা। এটার বীজপত্র দেখো দুইটা। দেখছো, এই জিনিসটা একসাথে লাগানো ছিল, চাপ দেওয়ার কারণে দুইটা এভাবে দুইটা পার্টে ভাগ হয়ে গেছে। তার মানে এটার বীজপত্র কয়টা? দুইটা। এটার বীজপত্র কয়টা? একটা। এটার বীজপত্র কয়টা? দুইটা। এটার বীজপত্র একটা। দেখা যায় একটা পার্ট, জাস্ট একটা পার্ট, এখানে দুইটা পার্ট। বুঝে গেছে? এটা চাপ দেওয়ার কারণে দুইটা পার্টে ভাগ হয়ে গেছে। সো বীজপত্র দুইটা। আচ্ছা, এটা একটা পার্থক্য এবং এটা শনাক্তকারী বৈশিষ্ট্যও বটে। আচ্ছা, তারপর হচ্ছে পাতার শিরাবিন্যাস। পাতার শিরাবিন্যাস এই পড়াইছি না? পাতা শিরাবিন্যাস কিরকম মনে আছে? একবীজপত্রী উদ্ভিদের পাতা শিরাবিন্যাস কিরকম মনে আছে? সমান্তরাল। এটার পাতা শিরাবিন্যাস কিরকম? সমান্তরাল, মনে আছে? এখানে যে পাতাটা থাকে, এই পাতার শিরাগুলা সমান্তরাল থাকে। দেখো এই শিরা সমান্তরালে পরস্পরের সাথে যুক্ত হয়নি,
দেখো সমান্তরালে, ঠিক এই শিরা সমান্তরালে, এই তিনটা শিরা একে অপরের সাথে নির্দিষ্ট দূরত্বে সমান্তরাল আছে, যুক্ত হয় না। যুক্ত হইলে কিন্তু সমান্তরাল হয় না। তোমরা জানো দুইটা দেখা সমান্তরাল তখনই হয় যখন এটা এভাবে একটা নির্দিষ্ট দূরত্বে সেম একটা স্ট্রেটভাবে থাকে, তাই না? সো এরা কিন্তু একে অপরের সাথে মিলিত হয় না, এই শিরাগুলোও কিন্তু একে অপরের সাথে মিলিত হয় না। এটা একবীজপত্রী উদ্ভিদের একটা শনাক্তকারী বৈশিষ্ট্য এবং পার্থক্যও বটে। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কীরকম বলো তো? জালিকাকার। কীরকম বলো তো? জালিকাকার। কীরকম বলো তো? জালিকাকার। কীরকম? পাতাটা কীরকম? পাতাটা হচ্ছে এরকম, এটা তো কমন। এদিক দিয়ে একটা মধ্য শিরা বাইর হবে, তারপর এখান থেকে উপশিরা বাইর হবে, এখান থেকে উপশিরা বাইর হবে, উপশিরা থেকে বিভিন্ন শাখা পোশাখা বাইর হবে। দেখো বিভিন্ন শাখা পোশাখা বাইরে কি একটা অবস্থা হচ্ছে, দেখো একটা জালের মতো অবস্থা হয়ে যাচ্ছে। বিভিন্ন শাখা পোশাখা বাইর হয়ে দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে, একটা দেখো জালের মতো অবস্থা হয়ে গেছে, অনেকটা মাছ ধরার জালের মতো অবস্থা হয়ে গেছে। তাই এই ধরনের শিরাবিন্যাসকে বলা হয় জালিকা। এখানে শিরা উপশিরাগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে, এখানে শিরাগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে না। এখানে শিরাগুলা পরস্পরের সাথে কি থাকে না? যুক্ত থাকে না। ঠিক আছে? আচ্ছা, পরীক্ষায় আসবে কিন্তু এগুলা এমনি এমনি পড়াচ্ছি না, এমনি এমনি কিছু পড়াই না, পরীক্ষার জন্য পড়াই, আরেকটা হচ্ছে আমি জানার জন্য পড়াই। আমি দুইটা কারণে পড়াই, একটা হচ্ছে পরীক্ষার জন্য পড়াই, আরেকটা হচ্ছে জানার জন্য। কিছু নতুন কিছু শিখাই কিন্তু আমি তোমাদেরকে জানার জন্য। ঠিক আছে? মূল, একবীজপত্রী উদ্ভিদের মূল, এটা আমরা যখন এই চ্যাপ্টার মূল পড়ছিলাম, মূল নিয়ে তখন পড়ছিলাম, মনে আছে? একবীজপত্রী উদ্ভিদের মূল হচ্ছে গুচ্ছমূল। একবীজপত্রী উদ্ভিদের গুচ্ছমূল মনে আছে? গুচ্ছমূল এটা হচ্ছে মাটি, এবং মাটি থেকে এভাবে গুচ্ছাকারে কতগুলো মূল বের হয়। দেখো গুচ্ছাকারে, গুচ্ছাকারে কতগুলো মূল বের হয়, মাটি থেকে এভাবে গুচ্ছাকারে কিছু মূল বের হয়, মাটি থেকে এভাবে গুচ্ছাকারে কিছু মূল বের হয়, মাটি থেকে এভাবে কিছু গুচ্ছাকারে মূল বের হয়। দেখছো মূলগুলোকে তুমি বলতে পারবে আলাদা আলাদা আছে না, একসাথে দেখো একেবারে জট অবস্থা আছে, জট, চুলের জট যেরকম এরকম অনেকটা গুচ্ছমূল। আর দ্বিবীজপত্রীতে আসলে গুচ্ছমূল থাকে না, এদের থাকে প্রধান মূল, এদের থাকে প্রধান মূল। প্রধান মূল কিরকম জানো? প্রধান মূল হচ্ছে এই ঠিক মাঝখান বরাবর মাটির গভীরে একটা মূল প্রবেশ করে, ঠিক মাঝখান বরাবর মাটির গভীরে একটা মেইন মূল প্রবেশ করে। এখান থেকে কিছু এভাবে শাখা প্রশাখা বাইর হয়, এখান থেকে এভাবে কিছু শাখা প্রশাখা বাইর হয়, এটাই হচ্ছে প্রধান মূল। এটা হচ্ছে প্রধান মূল বা ট্যাপ রুট। প্রধান মূল বা ট্যাপ রুট, প্রধান মূল বা ট্যাপ রুট। আরেকটা পার্থক্য আমরা বলে গেছি, উইথ শনাক্তকারী বৈশিষ্ট্য, মানে দ্বিবীজপত্রী উদ্ভিদকে শনাক্ত করতে হলে এই বৈশিষ্ট্যগুলো তোমার জানা থাকতে হবে। একবীজপত্রী উদ্ভিদকে শনাক্ত করতে হলে এই বৈশিষ্ট্যগুলো জানা থাকতে হবে। তাহলে আমরা একদিনে দুই ভাগে মারতেছি। ওকে, তারপর পুষ্পপত্র সংখ্যা, পুষ্পপত্র সংখ্যা, পুষ্পপত্র সংখ্যা। আচ্ছা পুষ্পপত্র মানে বুঝছো তো কোনগুলা? বৃত্তির সদস্য, দলের সদস্য, বৃত্তির সদস্যকে বলে আমরা বৃত্তাংশ, দলের সদস্যকে বলে পাপড়ি। এই যে বৃত্তাংশ সংখ্যা কয়টা, পাপড়ি সংখ্যা কয়টা, ওইটার উপর ডিপেন্ড করে। ধরো একটা ফুল তুমি পাইছো, একটা ফুল পেয়ে দেখতেছো ওখানে পাপড়ি 3টা, বৃত্তি 3টা। খেয়াল করো, একটা ফুল পাইছো তুমি, ফুলে দেখতেছো, তুমি কাউন্ট করতেছো ফুলের পাপড়ি কয়টা, তুমি গনে দেখছো ফুলের পাপড়ি 3টা, ফুলের বৃত্তি কয়টা গনে দেখছো, ফুলের বৃত্তি গনে দেখছো বৃত্তি 3টা। এগুলোকেই বলে পুষ্পপত্র। পুষ্পপত্র মানে কি? এই বৃত্তি, পাপড়ি, এগুলোকে পুষ্পপত্র বলে। এগুলার সংখ্যা কিন্তু দুই উদ্ভিদের দুই রকম, একবীজপত্রীর সংখ্যা একরকম, দ্বিবীজপত্রী উদ্ভিদের সংখ্যা একরকম। কীরকম? যেমন একবীজপত্রী উদ্ভিদের সংখ্যা হচ্ছে 3টা হইতে পারে, বা 3-এর গুণিতক হইতে পারে, বা 3-এর গুণিতক। 3-এর গুণিতক মানে বুঝো, তোমরা ছোটবেলায় পড়ছো না, 3 একে 3, 3 দুগুণা 6, তাহলে 3-এর গুণিতক 6, 3 তিরিকা 9, 3-এর গুণিতক 9। তার মানে হচ্ছে 3, 3-এর গুণিতক মানে 6, তারপর আরও গুণিতক করলে 9, এভাবে ইটিসি। এরকম থাকলে ধরো 3টাও থাকতে পারে, 6টাও থাকতে পারে, এরকম 3-এর 3 বা 3-এর গুণিতক থাকলে। এরকম কোথায় দেখা যায় বলো তো? এরকম দেখা যায় কোথায়? কোথায় দেখা যায়? এরকম দেখা যায় একবীজপত্রীতে। এই ধরনের ফুলকে তখন একটা নাম দেওয়া হয়, যে ফুলে পুষ্পপত্র সংখ্যা 3 বা 3-এর গুণিতক হয়, ওই ধরনের পুষ্পকে বলা হয়, ওই ধরনের পুষ্পকে বলা হয় ট্রাইমেরাস পুষ্প। এটা আমি কিন্তু আমার একটা লেকচারে পড়েছি, আবার আসতেছে জিনিসগুলা। ট্রাই মানে হচ্ছে 3, দেখো 3 বা 3-এর গুণিতক। মেরাস মানে হচ্ছে পার্ট, মেরাস মানে হচ্ছে পার্ট, আর ট্রাই মানে হচ্ছে 3। তার মানে বৃত্তাংশ, বৃত্তি এরকম 3টা 3টা করে থাকে।
3 বা 3 এর গুণিতক 3 6 9 এভাবে থাকতে পারে, তখন ওই ফুলকে আমরা বলবো ট্রাইমেরাস ফুল। এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদে এরকম না। দ্বিবীজপত্রী উদ্ভিদে 4 বা 4 এর গুণিতক, আর একটা হচ্ছে 5 অথবা 5 বা 5 এর গুণিতক। এভাবে দ্বিবীজপত্রী উদ্ভিদে তুমি পাবা। 4 বা 4 এর গুণিতক মানে বুঝছো, বৃতি, বৃত্তাংশ, পাপড়ি এগুলো 4টা করে থাকে, অথবা 4 এর গুণিতক মানে 8টা হইতে পারে, 12টা হইতে পারে, এরকম করে হইতে পারে, অথবা 5টাও হইতে পারে, মানে 5টা থাকতে পারে, অথবা 5 এর গুণিতক বা 5 এর গুণিতক। দেখো 4টা থাকলে আমরা কি বলবো? ট্রেট্রামেরাস। 4টা থাকলে কি বলবো? ট্রেট্রামেরাস। 5টা থাকলে কি বলবো? পেন্টামেরাস। 5টা থাকলে কি বলবো? পেন্টামেরাস। তার মানে বুঝতে পারছো, দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে এদের পুষ্পপত্র সংখ্যা, এদের পুষ্পগুলো টেট্রামেরাস বা পেন্টামেরাস। এদের পুষ্পগুলো টেট্রামেরাস বা পেন্টামেরাস, মানে বৃতির সংখ্যা, তারপর পিত্তাংশ সংখ্যা, পাপড়ি সংখ্যা 4 বা 4 এর গুণিতক, 5 বা 5 এর গুণিতক হয়। একটা ফিগার দেখাই, একটা ফিগার দেখাই, এইটার ফিগার দেখাই 3টা করে থাকে। ধরো আমি বৃতি আঁকতেছি, বৃতি ধরো কয়টা আছে? এই দেখো বৃতি কয়টা আছে? ধরো 3টা আছে। এই দেখছো, যখন একটা ফুল নিবা, ফুলের যদি 3টা বৃতি পাও, তাহলে এটা হচ্ছে ট্রাইমেরাস ফুল। এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। একবীজপত্রী এরকম দেখো, এখানে এগুলো ধরো বৃত্তাংশ, 1টা 2টা 3টা। আর টেট্রামেরাসের ফিগারটা আঁকো, এরকম হবে আর কি। টেট্রামেরাস কিরকম হবে বলো তো? টেট্রামেরাসের ফিগারটা 4টা বা 5টা যেভাবে দাও না, 4টা বা 5টা যেভাবে দাও, 2 3 4 5, 4টা অথবা 5টা। দেখছো এদের ফুলের বৃতির সংখ্যা, বৃত্তাংশ সংখ্যা বা পাপড়ির সংখ্যা এরকম 5টা বা 4টা হয়। এভাবে তুমি শনাক্ত করতে পারবা। বুঝতে পারছো? একদম সোজা, না বুঝার কি আছে। ঠিক আছে। আরেকটা, আচ্ছা এখানে জায়গা আছে? আছে, হ্যাঁ জায়গা আছে। জায়গা না থাকলে আমরা উপরে করতে পারি। আরেকটা আমরা উপরেই করি। হ্যাঁ তোমরা তো লিখতেছো না, তোমরা এগুলো নোট করতেছো, নোট করো। উপরে মুছি, হ্যাঁ এই জায়গায় মুছে দিই, উপরে মুছে দিই, এই জায়গায় মুছে দিই। তারপর দেখো পরিবহন টিস্যু। এই দেখো, তোমরা জানো যে একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদের মোটামুটি পরিবহন টিস্যু আছে। একবীজপত্রী উদ্ভিদের অবশ্যই পরিবহন টিস্যু আছে, দ্বিবীজপত্রী পরিবহন টিস্যু আছে, মানে জাইলোম ফ্লোয়েম আছে। তো দেখা যাচ্ছে যে একবীজপত্রী উদ্ভিদের যে পরিবহন টিস্যুগুলো আছে, পরিবহন টিস্যু কাণ্ডে ছড়ানো থাকে। দেখো পরিবহন টিস্যু কাণ্ডে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পরিবহন টিস্যু কাণ্ডে বৃত্তাকারভাবে সজ্জিত থাকে, খুব সুন্দরভাবে বৃত্তাকারভাবে সজ্জিত থাকে, খুব সুন্দরভাবে বৃত্তাকারভাবে সজ্জিত থাকে, খুব সুন্দরভাবে বৃত্তাকারভাবে সজ্জিত। একটা ফিগার আঁকলে মনে হয় ভালো হয়। এগুলো আমি মুছেই দিই, এগুলো তোমরা লিখছো না, না লিখলে পরে লিখবা আর কি। আচ্ছা যেমন দেখো এটা হচ্ছে একটা কাণ্ড, হ্যাঁ এই কাণ্ডতে যে কি পরিবহন টিস্যুগুলো আছে, পরিবহন টিস্যুগুলো দেখো এলোমেলোভাবে থাকে। এই দেখো পরিবহন টিস্যুগুলো দেখো আমি কিভাবে এলোমেলোভাবে আঁকতেছি। দেখো পরিবহন টিস্যুগুলো পুরো এলোমেলো, আমার যেখানে ইচ্ছা আমি সেখানেই আঁকতেছি। দেখছো পরিবহন টিস্যুগুলা পুরাই এলোমেলো, কিন্তু তোমার দ্বিবীজপত্রী উদ্ভিদের খুব সুন্দরভাবে বৃত্তাকারভাবে সাজানো থাকে, বৃত্তের পরিধির দিকে খুব সুন্দরভাবে সাজানো থাকে। দেখো আমি এই দেখো বৃত্তের পরিধির দিকে খুব সুন্দর করে সাজিয়ে লিখতেছি। দেখছো খুব সুন্দর, এখানে আর আমরা এলোমেলো দেওয়ার কোনো সুযোগ নাই, খুব সুন্দরভাবে বৃত্তাকার পরিধিভাবে সাজিয়ে লিখতেছি, বৃত্তাকার পরিধির দিকে খুব সুন্দরভাবে সাজিয়ে আঁকতেছি, লিখতেছি না, আঁকতেছি। পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসবে, বলা পাইন বোঝা না, পরীক্ষায় আসবে, প্রশ্ন সহ বলে দিই, প্রশ্ন সহ আমি বলে দিই। দেখছো খুব সুন্দরভাবে বৃত্তাকারভাবে সাজানো আছে না? এটা একটা কিন্তু পয়েন্ট, শনাক্তকারী বৈশিষ্ট্য এবং পার্থক্যও বটে। ঠিক আছে। আচ্ছা তারপর আর কি আছে? বীজপত্র ও ভ্রূণমুকুল, বীজপত্র ও ভ্রূণমুকুল। দেখো একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কি হয় ঘটনা, সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে বীজপত্র শীর্ষে, বীজপত্র
শীর্ষে তাই তাই ভ্রূণমুকুল পার্শ্বীয়। এই কথাটা আমি বুঝাই দিব, এখন চিত্র এঁকে বুঝাই দিব। বীজপত্র শীর্ষে তাই ভ্রূণমুকুল পার্শ্বীয়। জিনিসটা কীরকম? যেমন দেখো আমি একটা বীজ আঁকতেছি, সাপোজ এটা হচ্ছে একটা বীজ, সাপোজ এটা হচ্ছে একটা বীজ। তো বীজের শীর্ষ প্রান্ত এটা না, এ কিরে, এটা হচ্ছে মূল, এটা হচ্ছে শীর্ষ। তো বীজপত্র শীর্ষে, তাহলে এদিকে আমি একটা বীজপত্র আঁকতেছি, দেখছো? এই দেখো এটা হচ্ছে বীজপত্র, আর বীজপত্র কোথায় বলো তো? শীর্ষে। আচ্ছা বীজপত্র যদি শীর্ষে থাকে তাহলে ভ্রূণমুকুল কই থাকবে? ভ্রূণমুকুল এখানেই তো থাকবে, পাশেই তো থাকবে। তো ভ্রূণমুকুল হচ্ছে পার্শ্বীয়। আমি এদিক দিয়ে একটা ভ্রূণ আঁকতেছি, এটা হচ্ছে ভ্রূণ, এটা হচ্ছে ভ্রূণমুকুল। তাহলে বীজপত্র শীর্ষে, তাহলে ভ্রূণমুকুল পার্শ্বীয়। বুঝতে পারছো? এই যে ফিগার আঁকলে সব কিছু ইজি হয়ে যায়, ফিগার আঁকলে সব কিছু ইজি হয়ে যায়। বীজ শীর্ষে, তাই বাকিটা তো পাশেই থাকবে স্বাভাবিক। আর এটার তো উল্টা না, দ্বিবীজপত্রীটা এটার উল্টা। এটা হচ্ছে, এটার ক্ষেত্রে হচ্ছে ভ্রূণমুকুল শীর্ষে, ভ্রূণমুকুল শীর্ষে তাই বীজপত্র পার্শ্বীয়, তাই বীজপত্র পার্শ্বীয়। ফিগার আঁকলে আমরা বুঝতে পারবো, কি আঁকলে বুঝতে পারবো? ফিগার আঁকলে আমরা বুঝতে পারবো, ফিগার আঁকলে আমরা কি করতে পারবো? বুঝতে পারবো। দেখো এটার ভ্রূণমুকুলটা আমাকে একটু শীর্ষে আঁকতে হবে, উপরের দিকে আঁকতে হবে, কারণ আমরা কথা যা বলছি তা যদি মেনে না চলি তাহলে কেমন হয় বলো তো? এই দেখো আমি এখানে একটা ভ্রূণ আঁকতেছি, এই দেখছো এটা হচ্ছে ভ্রূণমুকুল, ভ্রূণমুকুল শীর্ষে। এখন দেখো ভ্রূণমুকুল যদি শীর্ষ হয় বীজপত্র পাশে থাকবে। তবে অনেকে কি করবে জানো? বীজপত্র একটা দিবে, এই দেখো এটা একটা বীজপত্র, এই পাশে আরেকটা বীজপত্র। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, আমি এরকম দুইটা কেন আঁকলাম বলো তো? এটা হচ্ছে বীজপত্র, আর তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, এভাবে আমি দুই পাশে দুইটা কেন আঁকলাম? বেসিক দেখি কার বেসিক ঠিক আছে। তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, আমি এভাবে বীজপত্র দুইটা কেন আঁকলাম? এখানে তো বীজপত্র আমি একটা দেখাইলাম, এখানে তো বীজপত্র আমি একটা দেখাইলাম, কিন্তু এখানে আমি এভাবে দুইটা দেখাইলাম কেন? দেখি কার বেসিক ঠিক আছে, দেখি তো, বলো কোয়েশ্চেনে বলো কার বেসিক ঠিক আছে। লাইভ ক্লাসের সংখ্যা খালি মানে পার্টিসিপেন্ট সংখ্যা খালি ডাউন হয়, আদৌ বুঝি না কেন ডাউন হয়, খালি ডাউন হইতেই থাকে ক্লাস পার্টিসিপেন্ট সংখ্যা। আচ্ছা বলো তো এখানে আমি দুইটা কেন আঁকলাম? হ্যাঁ দ্বিবীজপত্রিতা, এই যে বেসিক ঠিক আছে, তোমাদের বেসিক ঠিক আছে। দ্বিবীজপত্রিতায় বীজপত্র দুইটা দেখেছি, এটা এক বীজপত্রিতায় বীজপত্র একটা দেখেছি। অনেকে এখানে আসলে প্রশ্ন জাগে, তো পোলাপেন্দ্রতে প্রশ্ন জাগে, আমি জানি কি কি প্রশ্ন জাগতে পারে। তো এখানে জিজ্ঞেস করবে ভাই এখানে দুইটা কেন দিলেন? আসলে দুইটা দিছি কি জন্য বলো তো? বীজপত্র তো দুইটা ভাই, তা আমাকে দুইটা তো দেখাইতেই হবে নাকি? আমি কি অন্যটা দেখাতে পারবো? আরও পার্থক্য আছে, রাখো পার্থক্য কতগুলো বের করা যায় দেখি, আর কতগুলো বের করা যায় দেখি, বুঝে দিচ্ছি। তোমরা নোট করবা, চিত্র সহ নোট করবা, চিত্র আঁকলে সব কিছু বোঝা যায়। এই চ্যাপ্টার চিত্র ছাড়া যে শিখবে সে হচ্ছে বতে বেকুব। এই চ্যাপ্টার চিত্র ছাড়া যে শিখবে সে হচ্ছে বেকুব, দ্বিবীজপত্রী। এখন দেখো আরো একটা দেখি না, ভালো লাগতেছে না? ভালো লাগতেছে নাকি? আমার নিজের থেকে ভালো লাগতেছে, তোমাদের ভালো লাগতেছে নাকি জানি না। অবশ্য আমার ভালো না লাগলে কি আমি পড়াইতাম? আরেকটা লিখো পরাগ রেণু, আরেকটা লিখো পরাগ রেণু। দেখো পরাগ রেণু তো চিনো তাই না? পরাগ রেণু, হ্যাঁ। তো ওই একবীজপত্রী উদ্ভিদের পরাগ রেণু, একবীজপত্রী উদ্ভিদের পরাগ রেণু মনোকল্পেট, মনোকল্পেট। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পরাগ রেণু, দ্বিবীজপত্রী উদ্ভিদের পরাগ রেণু, পরাগ রেণু ট্রাইকল্পেট। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করবা কি কন কি কন, মনোকল্পেট আবার কি, ট্রাইকল্পেট আবার কি? তোমরা আমাকে জিজ্ঞেস করবা মনোকল্পেট কি ট্রাইকল্পেট কি? তো সমস্যা কি, আমি তো বলবো। প্রথমে দেখো মনো মানে কি বলো তো? মনো মানে এক, ট্রাই মানে কি বলো তো? ট্রাই মানে হচ্ছে তিন। তাহলে কল্পেট মানে কি? কল্পেট মানে হচ্ছে খাঁচ, কল্পেট মানে হচ্ছে খাঁচ। তোমরা জানো পরাগ রেণুতে খাঁচ থাকে। ওই যে আমরা পড়ছি না, একটা গল্প পড়ছি না, একটা পুকুরে কুমির থাকে, সেই কুমিরের খাঁচ কাটা। হ্যাঁ, একটা প্লেনে চড়তেছিলাম, তো প্লেনের উপর থেকে আমি দেখলাম কুমির আছে,
নিচে দেখলাম পানিতে কুমির সাঁতার কাটতেছে, সেই কুমিরে খাঁচ কাটা গল্পটা শুনো নেই। তো পরাগ রেণুর ক্ষেত্রেও কিন্তু খাঁজ থাকে। এখন জিজ্ঞেস করবে কেন খাঁজ থাকে? কারণ তাকে গর্ভমুণ্ডে আটকে থাকতে হয়। আর তোমরা জানো কোনো কিছু আটকে থাকতে হলে তো খাঁজ থাকতে হবে, কোনো কিছু আটকে থাকলে খাঁজ থাকতে হবে। তোমরা যখন ফুটবল খেলোয়াড় বা ক্রিকেট খেলোয়াড়দের জুতা দেখবা, ওদের জুতা কিন্তু আমাদের জুতার মতো না, কেচ যেগুলো পরে দেখবা ওদের এখানে এত বড় বড় স্পাইক আছে, খাঁজ আছে। কেন আছে? যাতে ওদের জুতাগুলো মাঠে আটকাই থাকে, যাতে মাঠে আটকে থাকে। কারণ ওদের স্লিপ খাওয়ার পসিবিলিটি বেশি, কারণ ওরা রানিং অবস্থায় থাকে। বুঝতে তো পারতেছ? সো পরাগ রেণুর ক্ষেত্রেও কিন্তু এভাবে খাঁজ থাকে যাতে এটা গর্ভমুণ্ডে আটকে থাকে। কিন্তু দেখা যাচ্ছে এই একবীজপত্রী উদ্ভিদের খাঁজটা একটা খাঁজ। তা আমি একটা ফিগার আঁকি না, দেখো এই পরাগ রেণুটা দেখতে এরকম, এবং এই পরাগ রেণুতে এরকম একটা খাঁজ আছে। আমি খাঁজ কয়টা দেখেছি? একটা। এটা হচ্ছে এক খাঁজ। কিন্তু আমি যদি দ্বিবীজপত্রী উদ্ভিদে পরাগ রেণু নেই তাহলে তিনটা খাঁজ পাবো। তাহলে তিনটা খাঁজ কীরকম ভাইয়া? এটা যদি পরাগ রেণু হয়, তিনটা খাঁজ দেখাচ্ছি। এই দেখো একটা খাঁজ, এই দেখো আরেকটা খাঁজ, এই দেখো আরেকটা খাঁজ। তাহলে কয়টা খাঁজ বলো তো? তিনটা খাঁজ। কয়টা খাঁজ বলো তো? তিনটা খাঁজ। এখন বুঝছো মনোকল্পেট মানে কি? মনোকল্পেট মানে বুঝছো? মনো মানে এক, কল্পেট মানে হচ্ছে খাঁজ। এদের পরাগরেণু এক খাঁজ বিশিষ্ট, পরাগরেণু ট্রাই মানে তিন, কল্পেট মানে খাঁজ। তাহলে এদের পরাগরেণু তিন খাঁজ বিশিষ্ট। ঠিক আছে, শেষ। ওকে, এনাফ। ওকে, এবার এক্সাম্পলে আসো, কয়েকটা এক্সাম্পল দিও। পার্থক্যটা এক্সাম্পল দেওয়া হচ্ছে বেস্ট। একবীজপত্রী উদ্ভিদের এক্সাম্পল তোমার কয়েকটা এমনি মনে থাকবেই, ধান, গম, ঘাস, ইটিসি। এত বেশি জানতে হবে না। দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কয়েকটা মনে রাখিও। জবা অবশ্য পরে আমি মনে রাখার জন্য ওয়ে দেখাবো। ঢেঁড়স, তারপর আর কি দিতে পারো? কার্পাস তুলা, ইটিসি মনে রাখলেই চলবে। সামনে অবশ্য আসবে, এক্সাম্পল আসবে, সো টেনশন নেওয়ার দরকার নেই। মনে রাখার একটা ওয়ে দেখাই দিব যদি কাজে লাগে আর কি তোমাদের। কতগুলো লাগছি? কয়টা হয়েছে হিসাব করছো? শেষ। একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য শেষ। কয়টা হয়েছে হিসাব করছো? 1 2 3 4 5 6 7 8টার মতো হয়েছে। এনাফ না? যদি 3 নম্বরে আসে 8টা দেওয়া লেখা অনেক এনাফ না? ঠিক আছে? বা এমসিকিউ তো আসতে পারে না? আচ্ছা, শেষ। বুঝছো তো না? পার্থক্য রিডিং পড়ে যাবা না, জিনিসগুলো বোঝার চেষ্টা করবা। ঠিক আছে? বায়োলজি রিডিং না। ওকে, এবার আসা আমরা পোয়েসি গোত্র নিয়ে স্টাডি করব। পোয়েসি বা এটার আরেক নাম হচ্ছে ঘাস গোত্র, বা এটা হচ্ছে অ্যাকচুয়ালি একবীজপত্রী উদ্ভিদের গোত্র। ব্র্যাকেট দিয়ে লেখা এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। তাহলে একবীজপত্রী উদ্ভিদের গোত্র আছে 65টা, তার মধ্যে একটা হচ্ছে পোয়েসি গোত্র। আর ওই একটা গোত্র নিয়ে তোমাদের এই সিলেবাসে আছে, পোয়েসি গোত্র। ঠিক আছে? এই গোত্র নিয়ে এখন আমরা একটু স্টাডি করবো। দেখো, পোয়েসি শব্দটা টাইপ জেনাস পোয়া থেকে আসছে। টাইপ জেনাস মানে বুঝো? টাইপ জেনাস পোয়া থেকে। টাইপ জেনাস মানে হচ্ছে পোয়েসি গোত্রতে যতগুলো স্পিসিস আছে, যতগুলো প্রজাতি আছে, তার মধ্যে প্রথম প্রজাতির নামটা পোয়া দিয়ে বিদায় এর ফ্যামিলির নামকরণটাও করা হয়েছে পোয়া দিয়ে। প্রথম প্রজাতি যেটা আবিষ্কার হয়েছে পোয়েসি গোত্রের, সেটার নামটা পোয়া বিদায় এটাকে বলে টাইপ জেনাস, যেটা দিয়ে করা হয় ফ্যামিলির নাম বা অন্যান্য নাম। সো প্রথম প্রজাতি পোয়া বিদায় এই ফ্যামিলির নামটাও দেওয়া হয়েছে পোয়াসি, এটাকে বলা হয় টাইপ জেনাস। আবার পোয়া শব্দের আরেকটা মিনিং আছে। হচ্ছে ফডার। মানে বুঝো? গবাদি পশুর খাবার। তোমরা একটা জিনিস খেয়াল করো তো, আমরা ঘাস খাওয়াই না গরুকে, গবাদি পশুকে আমরা ঘাস খাওয়াই না। তো এই নাম অনুযায়ী এটা পোয়া শব্দটা আসছে এই নাম অনুযায়ী। ফডার, গবাদি পশুকে। দেখো, ঘাসটা আমরা খাওয়াই তো গরুকে, ছাগলকে আমরা ঘাস খাওয়াই না, কাঁচা ঘাস। সো এটাকে ঘাসগোত্র বলে, এই জন্য ঘাসগোত্র বলে। ঠিক আছে? এই জন্য কি বলে? ঘাসগোত্র বলে। এটার নামকরণ কে করছে? এই পোয়াসির নামকরণ করছে কে? একজন বোটানিস্ট, সেটা হচ্ছে হ্যান্টলি ভার্নহার্ট। হ্যান্টলি ভার্নহার্ট 1895 সালে তিনি এই পোয়াসি শব্দটা নামকরণ করেন।
তিনি এই পোয়াসি শব্দটার নামকরণ করেন। এই পোয়াসি শব্দতে পোয়াসি শব্দ বলছি, এই পোয়াসি গোত্রতে টোটাল 5000টা জেনাস আছে, 5000টা গণ আছে, আর 5000টা গণর আন্ডারে আছে 8000টা প্রজাতি, 8000টা প্রজাতি। এই পোয়াসি গোত্রতে 5000টা জেনাস আছে, গণ আছে, 5000টা গণর আন্ডারে আছে 8000টা স্পিসিস। বাট বাংলাদেশে খেয়াল করবা, বাংলাদেশে কি আছে? বাংলাদেশে আছে 113টা গণ, আর 113টার গণের আন্ডারে আছে 113টা গণের আন্ডারে আছে 285টা প্রজাতি। বাংলাদেশেরটা একটু জাস্ট জেনে রাখলেই চলবে, বাংলাদেশেরটাই ইম্পর্টেন্ট। পৃথিবীরটা কি আছে আমাদের জানার দরকার নেই। আর পৃথিবীতে থাকলে একটা মানে অন্যান্য দেশে থাকলে একটা কথা ছিল, বাংলাদেশেরটাই জানি। বাংলাদেশে 113টা গণ আছে আর 285টা প্রজাতি আছে। এগুলো জাস্ট একটু জানতে হবে, আর বেশি কিছু না। এগুলো জাস্ট কী করতে হবে, যে জাস্ট একটু জানতে হবে, আর কিছু না। শেষ। এবার আসো, তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পোয়াসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। লিখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পোয়াসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শনাক্তকারী বৈশিষ্ট্য ভিভিআই মানে বুঝো, ভিভিআই মানে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শনাক্তকারী বৈশিষ্ট্যতে একটু আগে আমি দেখাইছি, সেটা হচ্ছে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী উদ্ভিদ। বাট পোয়াসির ক্ষেত্রে একটা আলাদাভাবে আমাকে বুঝতে হবে, যে জিনিসগুলো দেখলে আমি বুঝতে পারবো এই উদ্ভিদটা পোয়াসি গোত্রের আন্ডারে পড়ে। তোমার একটা উদ্ভিদ এনে দিলাম, তুমি বৈশিষ্ট্যগুলো চেক করে দেখবা এটা পোয়াসি গোত্রের আন্ডারে পড়ে কিনা, এরকম কিছু বৈশিষ্ট্য থাকে। তবে বৈশিষ্ট্যগুলো তোমাদের বইয়ে আছে, বাট আমি চিন্তা করতেছি বৈশিষ্ট্যগুলো যেহেতু বেশি ইম্পর্টেন্ট, তাহলে একটা টেকনিক্যাল অনুযায়ী যদি শিখো তাহলে ভালো না? আমি কিন্তু টেকনিক দিব, ঠিক আছে? দেখো, টেকনিক দেওয়া মানে আমি টেকনিক দিয়ে শেষ করে দিব না, টেকনিক দিয়ে ওগুলো বুঝাই দিব, আমি প্রতিটা বৈশিষ্ট্য বুঝাই দিব, ঠিক আছে? তোমরা অনেকে হয়তো চিন্তা করো যে ভাইয়ারা টেকনিক দেয়, টেকনিক দিয়ে কিছু কিছু বৈশিষ্ট্য লিখে হয়ে যায়, কিন্তু এগুলো বোঝানোর চেষ্টা করে না। আমি সেই দলের আন্ডারে না। এতদিন ধরে তো পড়ে আসছো, আমার ক্লাস করতেছ, কোনোদিন দেখছো কোনো একটা লাইন আমি না বুঝাই গেছি? এখানে আমি টেকনিক দিব, ঠিক আছে, বাট পরীক্ষা দিয়ে কী জন্য? পরীক্ষা লেখার জন্য। বাট প্রতিটা লাইন আমি বুঝাই দিব, ঠিক আছে? আসো, টেকনিকটা একটু লিখো, আমার সাথে সাথে লিখো এবং মুখস্থ করবো আমার সাথে সাথে। লিখো, স্পাইক করলে এভাবে নিচে লিখবা। স্পাইক করলে সবাইকে কেন পাগলের মতো লাগে? এই লাইনটা লিখো, আমার সাথে সাথে কয়েকবার বলো। স্পাইক করলে সবাইকে কেন পাগলের মতো লাগে? বলো, কমেন্টে চর্চা করো, বলো আমার সাথে সাথে কয়েকবার বলো। স্পাইক করলে সবাইকে কেন পাগলের মতো লাগে? 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 বলতে থাকো। স্পাইক করলে সবাইকে কেন পাগলের মতো লাগে? কমেন্টে করো, কমেন্টে প্র্যাকটিস করো। স্পাইক করলে সবাইকে কেন পাগলের মতো লাগে? বলো। স্পাইক করলে সবাইকে কেন পাগলের মতো লাগে? কমেন্টে বলো। এটা দিয়ে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য শিখব। বলতে থাকো। স্পাইক করলে সবাইকে কেন পাগলের মতো লাগে? বলতে থাকো। বলছো? কমেন্টে কয়েকবার প্র্যাকটিস করো। স্পাইক করলে সবাইকে কেন পাগলের মতো লাগে? আচ্ছা, করছো? আচ্ছা, স্পাইক দিয়ে কি বোঝাচ্ছে সেটা হচ্ছে স্পাইকলেট পুষ্পবিন্যাস। স্পাইকলেট পুষ্পবিন্যাস সব বুঝাবো। করলে দিয়ে কি হবে? করলে দিয়ে হবে ক্যারিওপসিস ফল। করলের ক। সবাই দিয়ে কি হবে? সর্বমুখ পরাগধানী।
এগুলো হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন দিয়ে কি হবে? কেন দিয়ে কি হবে? কেন দিয়ে হবে কাণ্ড নলাকার ও মধ্যপর্ব ফাঁপা, ও মধ্যপর্ব ফাঁপা, কাণ্ড নলাকার ও মধ্য, ক দিয়ে, এই ক দিয়ে। পাগল দিয়ে কি হবে? পাগলা, পাগলা দিয়ে কি হবে রে? পাগলা দিয়ে হবে পালকের ন্যায় গর্ভমুণ্ড, পাগলা দিয়ে হবে পালকের ন্যায় গর্ভমুণ্ড, পাগলা দিয়ে হবে পালকের ন্যায় গর্ভমুণ্ড। মত দিয়ে কি হবে? মত দিয়ে হবে মূলীয় অমর বিন্যাস, মূলীয় অমর বিন্যাস, মূলীয় অমর বিন্যাস। লাগে দিয়ে কি হবে রে? লিগিউল বিশিষ্ট পাতা, লিগিউল বিশিষ্ট পাতা, লিগিউল বিশিষ্ট পাতা, লিগিউল বিশিষ্ট পাতা। এই জিনিসগুলো তোমরা লিখে দিবা পরীক্ষায়, যদি তোমাকে এটা শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিখতে বলে, এটা দিয়ে মনে রাখবা। এগুলো লিখলে 2-2 শনাক্তকারী বৈশিষ্ট্য যদি আসে 2 নম্বরে আসে, তাহলে ফুল মার্কস 2-2। সাইক্লেস পুষ্পবিন্যাস, ক্রিয়াপসিস ফল, সর্বমূল পরাগধানী, কাণ্ড নলাকার, মধ্যপর্ব ফাঁপা, পালকের ন্যায় গর্ভমুণ্ড, মূলীয় অমর বিন্যাস এবং লিগিউল বিশিষ্ট। তোমরা লিখছো, লিখলে এখন আমি প্রতিটা জিনিস এখানে বুঝাই দিব, প্রতিটা জিনিস আমি একটু বুঝাই দিব। তোমরা আমার সাথে সাথে লিখছো, এগুলো লিখছো, নোট করা হয়েছে হইলে কমেন্টে ডান বলো। এগুলো লিখছো, লিখলে আমাকে একটু বলো। লিখছো এগুলো লিখছো? মুছে দিই তাইলে? মুছে দিই না, তোমরা তো লিখছো, আমি তো আমার মুখস্থ আছে মোটামুটি, তো তোমরা লিখলেই হয়েছে, ঠিক আছে? ওকে ওকে, তাহলে আমি মুছে দিই। দেখো প্রথম যে বৈশিষ্ট্য সেটা কি বলছে বলো তো? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্পাইকলেট পুষ্পবিন্যাস। এই টপিকটা আমি কোথায় পড়াইছি জানো? এই টপিকটা তোমরা যারা আসো লাইভে, তোমরা যদি আমার আগের লেকচারগুলো করে থাকো, তাহলে এই টপিকটা কিন্তু আমি আমার একটা লেকচারে পড়েছি, সেটা হচ্ছে লেকচার নাম্বার 10, লেকচার নং 10-এ পড়াইছি। তোমরা জানো আমি লেকচার নং 10-এ পুষ্পমঞ্জুরি পড়াইছিলাম। পুষ্পমঞ্জুরি 2 ধরনের, একটা হচ্ছে অনিয়ত বর্ধনশীল পুষ্পবিন্যাস, আর একটা হচ্ছে নিয়ত বর্ধনশীল পুষ্পবিন্যাস। এই টপিকটা পড়ছো না? তার মধ্যে অনিয়ত বর্ধনশীল পুষ্পবিন্যাস 4 ধরনের। কি কি মনে আছে? রেসিপ, তারপর রেসিপের পর কি স্পাইকলেট, আর হচ্ছে ক্যাপিচুলাম। ওই স্পাইকলেট যেটা আছে, ওই স্পাইকলেটের কথাই আমি বলতেছি। তার মানে এই পোয়েসি গোত্রে যারা আছে তাদের যে পুষ্পমঞ্জুরি বিন্যাস বা পুষ্পবিন্যাস হচ্ছে স্পাইকলেট ধরনের। এই টপিকটা আমি বলছিলাম সৃজনশীলে আসবে, অনুধাবনমূলক প্রশ্ন লিখে রাখো। এই টপিকটা কোথায় আসবে বলছিলাম? অনুধাবনমূলক প্রশ্নে আসবিলাম। তো ওই অনুধাবনমূলক প্রশ্ন আনসার করার জন্য যে জিনিসগুলো তোমাকে করতে হবে সেটা আমি ওই ক্লাসে লিখে দিয়েছিলাম। তো এখানে বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ ওই ক্লাসটা যারা করছো অটোমেটিক বুঝে গেছো স্পাইকলেট মানে কি। তো এখানে বলে আর আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। তোমরা কি করো, লেকচার নাম্বার 10 দেখবা এবং অনুধাবনমূলক প্রশ্ন কীভাবে আসবে সেটাও আমি বলে দিছি। অনুধাবনমূলক প্রশ্ন কীভাবে আসবে সেটাও আমি বলে দিছি, তো তোমরা সেই অনুযায়ী কাজ করবা। অনেক সময় এটা জ্ঞানমূলক প্রশ্নেও আসে, জ্ঞানমূলক প্রশ্নেও আসে। তো জ্ঞানমূলক প্রশ্ন আসলে তুমি এটা কিভাবে আনসার করবা, এটা একটু আমার সাথে সাথে লিখো। জ্ঞানমূলক আসলে কিভাবে প্রশ্ন করবা সেটা লিখো। পোয়েসি গোত্রের আনসারটা লিখো। পোয়েসি গোত্রের উদ্ভিদের, আমার সাথে সাথে আনসারটা লিখো। পোয়েসি গোত্রের উদ্ভিদে বিশেষ ধরনের অপুষ্পক মঞ্জুরিপত্র, মনে আছে? অপুষ্পক মঞ্জুরিপত্র মানে কি? গ্লুম 1, গ্লুম 2 মনে আছে? যারা এতদিন ক্লাসটা করছো ওইটা কিন্তু তারা ধরে ফেলতে পারতেছ। বিশেষ করে অপুষ্পক মঞ্জুরিপত্র ও সপুষ্পক মঞ্জুরিপত্র। সপুষ্পক মঞ্জুরিপত্র কি কি মনে আছে? একটা হচ্ছে লেমা, আর একটা হচ্ছে পেলিয়া। যারা ক্লাস করছো তাদের কিন্তু মাথায় বাড়ি দিচ্ছে। পেলিয়া বিশিষ্ট মঞ্জুরিপত্র, বিশিষ্ট পুষ্পবিন্যাস, এটাই হচ্ছে
স্পাইকলেট পুষ্প। এটা যদি পরীক্ষায় আসে অনেক সময় অনেকে একটু কনফিউজ থাকে, ভাই এটা আমি কীভাবে লিখবো জ্ঞানমূলক প্রশ্নে, তাহলে এই কথাটা তুমি লিখে দিতে পারো। জ্ঞানমূলক প্রশ্নে এই কথাটা তুমি লিখে দিতে পারো। পোয়েসিগত উদ্ভিদের বিশেষ ধরনের অপুষ্পক মঞ্জুরিপত্র গ্লুম 1 গ্লুম 2 অ্যান্ড সপুষ্পক মঞ্জুরিপত্র লেমা প্লেমা বিশিষ্ট পুষ্পবিন্যাসকে বলা হয় স্পাইকলেট পুষ্পবিন্যাস। এটা তুমি কোথায় আসলে লিখবা, এটা তুমি কোথায় লিখবা বলো তো, এটা তুমি জ্ঞানমূলক আসলে লিখবা। আচ্ছা 2 নম্বর বৈশিষ্ট্য কী ছিল বলো তো? 2 নম্বর বৈশিষ্ট্য ছিল ক্যারিওপসিস ফল। এই তোমরা আমার ফল লেকচারটা পড়ছো না? ফল লেকচারটা কিন্তু আমি তোমাদেরকে গুছাই দিছি, বিস্তারিতভাবে গুছাই দিছি। সো ওখানে কিন্তু এই ক্যারিওপসিস ফল নিয়ে আমি আলোচনা করছিলাম। তবুও তোমাদেরকে একটু বলি, পোয়েসি গোত্রের ফলগুলো হয় ক্যারিওপসিস ফল। একটা উদাহরণ দিয়ে বুঝাতে, বাস্তব উদাহরণ আছে, তোমরা প্রতিনিয়ত খাও এগুলো, আমরা যেগুলো খাই আর কি। তবে এটা কাকে বলে লিখো, ফলতে কি বুঝো, এটা জ্ঞানমূলক প্রশ্নে আসবে। ক্যারিওপসিস ফল বলতে কি বুঝো, তো লিখো যে ফলের ফলটক বীজের বীজটকের সাথে লাগানো থাকে তাই ক্যারিওপসিস ফল। শেষ। এটা পরীক্ষা আসলে এটাই লিখবা, এটা পরীক্ষা লিখবা যে ফলের ফলটক বীজের বীজটকের সাথে লাগানো থাকে, এটা হচ্ছে ক্যারিওপসিস ফল। তার একটা এক্সাম্পল হচ্ছে, খুব কমন একটা এক্সাম্পল হচ্ছে ধান, লিখতে পারো। এটা এক্সাম্পল, কমন এক্সাম্পল হচ্ছে ধান। তোমরা খেয়াল করছো, তোমরা যখন চাউল বাই করো, ধান থেকে যখন চাউল বাই করো, দেখবা চাউল বাই করার সময় চাউলের সাথে বীজটকটা লেগে থাকে। খেয়াল করে দেখবা, চাউল থেকে যখন ধান থেকে যখন চাউলটা বের করো, তখন চাউলটা হচ্ছে ফল। চাউলটা হচ্ছে কি ফল, চাউলের উপরে যে বীজপত্রটা আছে ওটা কিন্তু লেগে থাকে। অনেক সময় আমাদেরকে একটু ছুটাইতে হয়, তাই না? তো যে ফলের ফলটক বীজের সাথে আটকে থাকে, বীজটকের সাথে লাগানো থাকে, ওটাই হচ্ছে তোমার ফল। ওটা হচ্ছে কি তোমার ফল। আশা করি বুঝতে পারছো। ওকে ওকে ওকে। তারপরে বৈশিষ্ট্য কি বলতো, সর্বমুখ পরাগধানী, তাই না? তারপর বৈশিষ্ট্য হচ্ছে কি সর্বমুখ পরাগধানী। এই তোমরা তো পড়ছো সর্বমুখ পরাগধানী, তোমাদেরকে আমি পরাগধানীতে পড়েছিলাম না? সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ধানের, সরি এটা হচ্ছে পুংদণ্ড। এবং খেয়াল, এটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে পুংদণ্ডের উপরিভাগ এই অংশটা চিকন হয়ে গেছে এবং এই জায়গায় আটকানো থাকে হচ্ছে একটা আলতোভাবে আটকানো থাকে হচ্ছে একটা পরাগধানী। এটা হচ্ছে তোমার কি পরাগধানী। খেয়াল করে দেখো, পুংদণ্ডের উপরি অংশ একেবারে চিকন হয়ে গেছে আর পরাগধানীটা এই অংশের সাথে একদম আলতোভাবে যুক্ত আছে, একদম আলতো, মনে হয় টোকা দিলে সাথে সাথে পড়ে যাবে। তো যখন বাতাস মারে তখন এই পরাগধানীটা এভাবে হেলে দুলতে থাকে, মানে সব জায়গায় দুলে। সর্বমুখ মানে হচ্ছে সব জায়গায় মুখ করে দুলে। যখন বাতাস মারে তখন এই জিনিসটা, এই পরাগধানীটা এভাবে সব জায়গায় দুলতে থাকে, কারণ এটার সাথে আলতাভাবে লাগানো আছে। এটাকেই বলা হয় সর্বমুখ পরাগধানী। এটা একটা কমন এক্সাম্পল হচ্ছে ধানেই তুমি এটা একদম দেখতে পাবে। সেটা হচ্ছে ধানের যে পরাগধানীগুলো আছে ওখানে এগুলো এভাবে দুলতে থাকে বাতাস মারলে, ঠিক আছে? এটা তুমি দেখতে পাবে, এটা কমন। তো এটা একটা বৈশিষ্ট্য আমি জাস্ট বুঝাইলাম আর কি। তারপর আর কি বৈশিষ্ট্য আছে বলো তো? 4 নম্বর বৈশিষ্ট্যটা কি বলো তো? 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কাণ্ড নলাকার। এই বৈশিষ্ট্যটা খুবই ইম্পর্টেন্ট। কাণ্ড নলাকার ও মধ্যপর্ব ফাঁপা। কাণ্ড নলাকার ও মধ্যপর্ব ফাঁপা, পাতা একান্তরভাবে থাকে। এই বৈশিষ্ট্যটা একটু বোঝার আছে। দেখো কাণ্ড মানে এই পোয়েসিগত যে কাণ্ডগুলো আছে, এই কাণ্ডগুলো দেখতে হচ্ছে নলের মতো। দেখছো এটা অনেকটা নল না? এই কাণ্ডগুলো দেখতে হচ্ছে নলের মতো। আর মধ্যপর্ব ফাঁপা মানে কি? তোমরা হয়তো কাণ্ড পড়ছিলা, কাণ্ডতে একটা ফাঁপা কাণ্ড পড়ছিলা যখন আমি কাণ্ড পড়েছিলাম। তো এই জিনিসটা আমি আরেকটু বোঝাচ্ছি। সেটা হচ্ছে তোমরা জানো যে জায়গা থেকে পাতা জন্মায়, এই জায়গা থেকে পাতা জন্মাচ্ছে। ধরো এই জায়গা থেকে যা পাতা জন্মাচ্ছে, যে জায়গা থেকে পাতা জন্মায় তাকে আমরা বলি পর্ব।
এটা হচ্ছে একটা পর্ব, এটা হচ্ছে একটা পর্ব। এই জায়গা থেকে এরকম একটা পাতা জন্মাইছে, সাপোজ এরকম একটা পাতা জন্মাইছে, এই জায়গা থেকে এরকম একটা পাতা জন্মাইছে। সো কাণ্ডের যে জায়গা থেকে পাতা জন্মায় তাকে আমরা পর্ব বলি। তাহলে মাঝখানের এই জায়গাটা কি দেখি বলো তো? পর্বের মাঝখানে যে জায়গাটা থাকবে সেটাকেই তো আমরা মধ্যপর্ব বলবো, সেটাকেই তো আমরা মধ্যপর্ব বলবো। আর এই মধ্যপর্বটা ফাঁপা, মধ্যপর্বটা কি ফাঁপা? ফাঁপা মানে বুঝো, মানে তুমি যখন এটা এভাবে চাপ দিবা ভিতরে ঢুকে যাবে। ফাঁপা মানে হচ্ছে ভিতরে খালি জায়গা আছে। তো তুমি যখন এই মধ্যপর্ব বরাবর এভাবে একটা চাপ দিবা তখন এই জায়গাটা ভিতরে ঢুকে যাবে, মানে ফোতা হয়ে যাবে। অনেকটা আমরা বলি না মুড়িকে চাপ দিলে ভাই মুড়ি ফোতা হয়ে যায়, ফোতা মুড়ি বলি না? তো জিনিসটা এভাবে ফোতা হয়ে যাবে, ফাঁপা মানে ভিতরে খালি জায়গা আছে, নিরেট না ফাঁপা। এটাই হচ্ছে মধ্যপর্ব, ফাঁপা। এই জায়গাটা হচ্ছে মধ্যপর্ব। এখন পাতা একান্তরভাবে থাকে মানে কি? তোমরা একান্তর কোণ পড়ছিল না? তোমরা একান্তর কোণ পড়ছিল না? আরেকটা পড়ছো অনুরূপ কোণ, আরেকটা পড়ছো জ্যামিতিতেই তো পড়ছো না, অনুরূপ কোণ। আচ্ছা অনুরূপ কখন বলি? যখন দুইটা পজিশন, কোণের পজিশন সেম হয়ে যায়, যখন দুইটা কোণের পজিশন সেম হয়ে যায়। সাপোজ এটা একটা পাতা এদিকে আছে আর একটা পাতা এদিকে আছে, তাহলে আমি বলবো এই পাতাগুলো অনুরূপ পজিশনে আছে, কারণ দুইটা পাতা সেম। তাহলে একান্তর পজিশন কিরকম? একটা পাতা এখানে আছে আর একটা পাতা ঠিক এভাবে আছে, তাহলে এই দুইটাকে আমরা বলবো একান্তর। তুমি দেখো তো একটা পাতা আমি এইভাবে দিছি, আর একটা পাতা কিন্তু চাইলেও আমি এদিকে দিতে পারতাম, এদিকে দিতে পারতাম, দিনে কেন? কারণ এদিকে দিলে অনুরূপ হয়ে যাবে। কিন্তু পাতা একান্তরভাবে থাকে, মানে একটার এদিকে থাকলে আরেকটা এদিকে থাকবে, আর এক পর্বে একটা থাকবে, এক পর্বে একটা পাতা থাকবে। এটা আমি পাতার ক্লাসিফিকেশনে তোমাদেরকে পড়াইছিলাম, ফাইলোট্যাক্সিতে তোমাদেরকে পড়াইছিলাম, ফাইলোট্যাক্সিতে মনে করে দেখো। এই ক্লাসের আগে একটা ক্লাস হয়েছে, এই ক্লাসের আগে আরেকটা ক্লাস হয়েছিল, ওখানে আমি ফাইলোট্যাক্সি পড়েছিলাম। ফাইলোট্যাক্সিতে বলছিলাম একান্তর, ফাইলোট্যাক্সি মানে কি? যেখানে একটা পর্বে একটা পাতা থাকবে। দেখো এই পর্বে একটা পাতা, এই পর্বে একটা পাতা, তবে পাতাগুলোর পজিশন, এই পাতার যে পজিশনের দিকে থাকবে এই পাতা বিপরীত পজিশন, ওই সেম পজিশনে থাকবে না, অন্য পজিশনে থাকবে। এটাকে বলা হচ্ছে একান্ত। এভাবে থাকে পাতা। এতটুকু তো বুঝতে পারছো তাই না? আচ্ছা, আগের ক্লাসগুলো যারা করছে এই জিনিসগুলো তারা মোটামুটি বুঝতে পারতেছে। আচ্ছা, তার চেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এটা তো আমি বুঝলাম, বাট এদের পাতাগুলো একটু অন্যরকম, নর্মাল পাতার মতো না। খেয়াল করো, এখানে তো আমি খুব নর্মালভাবে পাতাগুলোকে দেখাই দিচ্ছি, বাট পোয়েসি গোত্র বা একবীজপত্রী উদ্ভিদের যে পাতাগুলো, এগুলো কিন্তু আসলে যেমনটা আমরা সচরাচর যেসব পাতাগুলো দেখি ওরকম না। দেখো কীরকম তাইলে? দেখো ওদের পাতার তিনটা অংশ থাকে, পাতার তিনটা অংশ থাকে, নর্মাল পাতার মতো না, আমরা যে পাতাগুলো দেখি ওইটার মতো না। ওদের পাতার তিনটা অংশ থাকে। কয়টা ভাইয়া? তিনটা। কয়টা? তিনটা। কি কি? একটা হচ্ছে পাতার গোড়ার দিকে একটা অংশ থাকে যেটাকে আমরা বলি শীত। শীত মানে কি? যেটা কোনো কিছুকে আবরণ করে রাখে। তো এই জন্য এটার আরেক নাম হচ্ছে, এটাকে বলা হয় কাণ্ডবেষ্টক। কেন বলে কাণ্ডবেষ্টক আমরা বলবো, তাও মোটামুটি বুঝতে পারতেছো। কাণ্ড মানে হচ্ছে কাণ্ড, বেষ্টক মানে হচ্ছে বেষ্টন, মানে ওই পাতার গোড়ার দিকে অংশটা কাণ্ডকে বেষ্টন করে রাখে, ঢেকে রাখে। তার মানে এদের পাতার একটা গোড়ার দিকে অংশ, শীত মানে একটা আবরণ বলতে পারো, গোড়ার দিকে একটা অংশ, পাতার গোড়ার অংশ কাণ্ডকে পুরা ঢেকে রাখে। বেষ্টন করে রাখে মানে কাণ্ডকে ঢেকে রাখে, মানে পাতাটা কিন্তু নর্মালি পুরা কাণ্ডকে ঢেকে তারপর গজায়। এটা বুঝে যাচ্ছে? আচ্ছা, তারপর পাতার একটা লম্বা পত্রফলক থাকে। তোমরা পত্রফলক চিনো না? যেমন এটা যদি একটা পাতা হয়, আমাদের নর্মাল পাতা হয়, নর্মাল পাতার এই অংশটাকে আমরা বলি পত্রফলক, এই পুরা সারফেসটাকে আমরা বলি পত্রফলক। বুঝা গেছে? তো এদের পত্রফলকটা একটু লম্বা, এদের পত্রফলকটা কি? একটু লম্বা পত্রফলক। তারপর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিগিউল বিশিষ্ট পাতা, সেটা হচ্ছে লিগিউল বিশিষ্ট পাতা। আচ্ছা, এখন তাহলে আমাকে বলো তো লিগিউল মানে কি? লিগিউল আমাকে তাহলে বুঝতে হবে, লিগিউল জিনিসটা একটু বুঝতে হবে। তো জিনিসটা আমি বুঝাচ্ছি, একটা ফিগারে কি বুঝাচ্ছি। এই লিগিউল নামটা একটু তোমার কাছে আনকমন লাগতেছে, সো লিগিউলটা আমি তোমাকে একটু বুঝাচ্ছি, সব বুঝাবো, বুঝানো ছাড়া যাবো না কোথাও, তোমরাও না বুঝা ছাড়া কোথায় যাবে না। তাহলে দেখো এই তিনটা অংশ আমি এখন এক চিত্রের মাধ্যমে তোমাকে বুঝাই দিব, তুমি চিহ্নটা বুঝে যাবা।
এদের পাতা নর্মাল পাতার মতো না, আমরা যেমন গাছের নর্মাল পাতা দেখি এরকম না। সো এই চিন্তাটা বাদ দাও, নর্মাল পাতা না। দেখো এটা হচ্ছে তোমার এই পোয়েসি গোত্র উদ্ভিদের কাণ্ড, এটা হচ্ছে তোমার পোয়েসি গোত্র উদ্ভিদের কাণ্ড, খেয়াল করো এটা হচ্ছে তোমার পোয়েসি উদ্ভিদের কাণ্ড। তো আমি বলছি এখানে একটা পাতা থাকবে, কাণ্ডতেই তো পাতা থাকে, তবে পাতার একটা কাণ্ড বেষ্টক থাকে, পাতার যে গোড়ার অংশটা পুরো কাণ্ডকে বেষ্টন করে রাখে। মানে এই নর্মালি আমরা পাতা হইলে কীভাবে আঁকি বলতো, এইভাবে একটা বোটা দিই, এখান থেকে একটা নর্মালি একটা পাতা এঁকে ফেলি, খুব সিম্পলভাবে এঁকে ফেলি, তাই না? এই কাজটা এখানে করা যাবে না। এখানে যেটা করতে হবে, পাতার একটা গোড়ার অংশ পুরো কাণ্ডকে ঢেকে ফেলবে। তাহলে আমি দেখো আমি সবুজ কালার দিয়ে বুঝাই, কারণ পাতা তো সবুজ হয়, সবুজ কালার দিয়ে বুঝাই, পাতা কি হয়, সবুজ হয়। দেখো পাতার গোড়ার দিকে অংশ পুরো কাণ্ডকে বেষ্টন করবে, দেখো পাতার গোড়া অংশ পুরা কাণ্ডকে কি করবে, দেখো বেষ্টন করবে। এই দেখছ পুরা কাণ্ডকে কি করে বলতেছে, বেষ্টন করে বলতেছে। এই দেখো, তো এখানে আমি ওদের শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল না, তো সমান্তরাল শিরাবিন্যাস হতে এই সমান্তরাল শিরা দিচ্ছি, দেখো সমান্তরাল শিরা, দেখছো পুরা কাণ্ডকে বেষ্টন করে ফেলছে, পুরা কাণ্ডকে বেষ্টন করে ফেলছে। পাতার গোড়ার দিকে অংশ, এটাই হচ্ছে গোড়ার শীত বা কাণ্ড বেষ্টক, এটাকে বলে কাণ্ড বেষ্টক, পুরা পাতাকে কাণ্ড বেষ্টন করে ফেলছে। এবার এইখান থেকে একটা লম্বা অংশ বাইর হবে, এইখান থেকে একটা লম্বা অংশ বাইর হবে, একটা লম্বা পাতার অংশ বাইর হবে। এই দেখো, তো এখানে আমি এভাবে সমান্তরাল শিরাবিন্যাস দিচ্ছি, কারণ তোমরা জানো একবীজপত্রী উদ্ভিদে কি থাকে, সমান্তরাল শিরাবিন্যাস থাকে। একবীজপত্রী উদ্ভিদে কি থাকে, এই যে লম্বা যে জিনিসটা দেখতে পারতেছো না, এটাকে আমরা কি বলি, এটাকেই বলি পত্রফলক, এটাকেই আমরা কি বলি পত্রফলক, এটাকেই আমরা কি বলি পত্রফলক। এখন ভাইয়া পত্রফলকও বুঝলাম, কাণ্ডবেষ্টকও বুঝলাম, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো কাণ্ডবেষ্টক, এটাকে আমরা কি বলবো কাণ্ডবেষ্টক, মানে কাণ্ডকে বেষ্টক। তাহলে ভাই এই দুইটা জিনিস বুঝলাম, কিন্তু ভাই লিগুইলটা কি বুঝলাম না, আদৌ লিগুইলটা কি আজও বুঝলাম না। পত্রফলকে বুঝলাম, কাণ্ডবেষ্টকে বুঝলাম, এই লিগুইলটা বোঝাতে একটু মনোযোগ দাও। লিগুইল কিচ্ছু না, লিগুইল হচ্ছে এই পাতাটার একটা অংশ, বা বলতে পারো এই কাণ্ডবেষ্টকের মাথার অংশ। এই পুরাটা কি বলতো, এই পুরাটা কাণ্ডবেষ্টক না, এই পুরা কাণ্ডবেষ্টকের মাথার দিকে একটা অংশ থাকে যেটা আলগাভাবে থাকে। দেখো এখানে আমি একটা আলগাভাবে অংশ দেখাচ্ছি, এই অংশটা, ঠিক আছে, এই অংশটা ধরে নাও, এই অংশটা আলগাভাবে থাকে, খেয়াল করছো কোন অংশটা, এই অংশটা, ঠিক এই অংশটা আলগাভাবে থাকে, আলগা, যেটা তুমি বুঝতে পারবে মনে হচ্ছে যে ওই অনেক সময় আমরা আখ ছিলি না, আখ ছিলতে গেলে এভাবে ছিলতে গেলে এদিক দিয়ে একটা অংশ দেখা যায়, আখ যখন ছিলি এভাবে ছিলতে গেলে পুরাটা ছিলার আগে এদিক দিয়ে একটা খাড়া কিছু উঠে যায়, তো অনেকটা এরকম, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই কাণ্ডবেষ্টকের মাথা। তাহলে লিগুইল মানে কি, লিগুইল মানে হচ্ছে কাণ্ডবেষ্টকের মাথা, কাণ্ডবেষ্টকের মাথা যা আলগাভাবে থাকে, এটাই হচ্ছে তোমার লিগুইল। তাহলে এই জায়গাটা একটু আলগাভাবে থাকবে, এটাকে আমরা বলবো লিগুইল। তাহলে বুঝতে পারছো আমি অ্যাকচুয়ালি কি বুঝাইছি, সেটা হচ্ছে ওদের পাতাটা কি নর্মাল পাতার মতো, এই পাতাটারে কি নর্মাল পাতার মতো লাগতেছে না। এই পাতার তিনটা অংশ, গোড়ার কাণ্ডবেষ্টক, গোড়াকে পুরা কাণ্ডকে বেষ্টন করে রাখছে, লম্বা পত্রফলক, তারপর লিগুইল থেকে, মানে হচ্ছে এই কাণ্ডবেষ্টকের মাথাটা যেটা আলগাভাবে থাকে, এটাই হচ্ছে তোমার লিগুইল। আই হোপ তোমরা বুঝতে পারছো, এই বৈশিষ্ট্যটাও তোমরা বুঝতে পারছো। সো তোমরা নোট করবা, আমি তো নোট করাই দিছি, তোমরা নোট করবা। তারপর কি, তারপর দেখো, তারপর হচ্ছে পালকের নেই গর্ভমুণ্ড, আচ্ছা গর্ভমুণ্ড মানে বুঝছো তো মাথাটা। দেখো ওদের স্ত্রীকেশর আছে না, আমি একটা ওদের স্ত্রীকেশর তোমাকে এঁকে দেখাচ্ছি, এটা হচ্ছে ওদের স্ত্রীকেশর, এই অংশটা হচ্ছে ওদের গর্ভাশয়। তাহলে গর্ভাশয় কয়টা,
গর্ভাশয় একটা, এই অংশটা হচ্ছে গর্ভদ্বন্দ্ব। গর্ভদ্বন্দ্ব কয়টা? গর্ভদ্বন্দ্ব একটা। আর উপরের দিকে একটা অংশ থাকে, উপরের দিকে একটা অংশ থাকে যেটা হচ্ছে গর্ভমুণ্ড। তোমরা জানো একটি স্ত্রীকেশরের দুইটা অংশ, একটি স্ত্রীকেশরের দুইটা অংশ, একটা স্ত্রীকেশরের দুইটা অংশ, সরি একটি স্ত্রীকেশরের তিনটা অংশ, গর্ভাশয়, গর্ভদ্বন্দ্ব, গর্ভমুণ্ড। তাহলে এই যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় গর্ভমুণ্ড। আর তোমরাই আমাকে বলো গর্ভমুণ্ডটাকে দেখতে মুরগির পালকের মতো লাগতেছে না? গর্ভমুণ্ডটাকে দেখতে পালকের মতো লাগতেছে না? এখন তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, এটাকে তো পালকের মতো লাগতেছে দেখাচ্ছি, বাট এখানে গর্ভমুণ্ড কয়টা? তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, এখানে গর্ভমুণ্ড কয়টা? তোমাদের কাছে কোয়েশ্চেন, এখানে গর্ভমুণ্ড কয়টা? এখানে গর্ভমুণ্ড কয়টা? স্ত্রীকেশর একটা, এটা পুরাটা একটা স্ত্রীকেশর একটা, গর্ভাশয় একটা, গর্ভাশয় একটা, গর্ভদ্বন্দ্ব একটা। কিন্তু তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, এখানে গর্ভমুণ্ড কয়টা? দেখি বলো গর্ভমুণ্ড কয়টা? তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, এখানে গর্ভমুণ্ড কয়টা? তোমরা চোখ দিয়ে দেখো, দেখেই বলো গর্ভমুণ্ড কয়টা? এখানে দুইটা, গর্ভমুণ্ড হচ্ছে দুইটা। একটু ব্যতিক্রম না? একটু ব্যতিক্রম না? এই পর্যন্ত বসছে এরকম কিছু করণে। তার মানে পয়েসি গোত্রে যারা আছে তাদের স্ত্রীকেশরও একটা থাকে। স্ত্রীকেশরের তো তিনটা পার্ট থেকে আমরা জানি, গর্ভাশয়, গর্ভদ্বন্দ্ব, গর্ভমুণ্ড। বাট এদের গর্ভাশয় একটা, গর্ভদ্বন্দ্ব একটা, বাট গর্ভদ্বন্দ্বটা পালকের মতো এবং দুইটা। গর্ভমুণ্ড কয়টা? দুইটা এবং পালকের মতো। দেখো এই জিনিসটা দেখতেই পালকের মতো লাগতেছে। বুঝা গেছে? বুঝা গেছে? মুখস্থ করার জিনিস, বুঝার জিনিস, বুঝার জিনিস, এই জিনিসটা বুঝার জিনিস। ঠিক আছে, ওকে। এবার আরেকটা জিনিস পড়ো, সেটা হচ্ছে এদের গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট, গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট ও মূলীয় অমরাবিন্যাস বিদ্যমান, ও মূলীয় অমরাবিন্যাস বিদ্যমান। এই তোমাদেরকে আমি যখন অমরাবিন্যাস পড়াইছিলাম, এই চ্যাপ্টারে অমরাবিন্যাস তোমাদেরকে পড়াইছিলাম। অমরাবিন্যাস টোটাল 7 ধরনের আছে। 7 ধরনের মধ্যে একটা অমরাবিন্যাস হচ্ছে মূলীয়। মূলীয় মানে কি? আগে দেখো গর্ভাশয় একটা, তো তোমাকে আমি একটু ফিগারটা এঁকে, আমি তো আগেই আঁকে দিয়েছিলাম, খুব বিস্তারিতভাবে এঁকে দিয়েছিলাম, আগেই পড়াইছিলাম, তাও এখানে আমি একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে এটার গর্ভাশয় একটা, এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এক প্রকোষ্ঠ মানে এখানে একটা খালি জায়গা আছে। এক প্রকোষ্ঠ মানে হচ্ছে কি এখানে একটাই খালি জায়গা আছে। এই দেখো এটাই হচ্ছে গর্ভ প্রকোষ্ঠ, এটাই হচ্ছে প্রকোষ্ঠ। আর প্রকোষ্ঠ কয়টা তুমি নিজে দেখতে পাচ্ছ? একটা। আর এটাকে মূলীয় কেন বলতেছে? কারণ প্লাসেন্টা থাকে মূলে, প্লাসেন্টা থাকে মূলে। দেখো এই জায়গায় প্লাসেন্টা থাকে, এই জায়গাটাই হচ্ছে প্লাসেন্টা, এই জায়গাটা হচ্ছে প্লাসেন্টা। তুমি বলো তো প্লাসেন্টা কোথায়? অমরার কি বাংলায় লিখি, অমরা হচ্ছে কোথায়? মূলে। মূলে না, এটা মূল না, মূলের দিকে অমরা। আর অমরা থেকে কি তৈরি হয় বলো তো? অমরা থেকে ডিম্বক তৈরি হয়। ডিম্বকটা একটু এভাবে থাকবে, এই ডিম্বক, এই অমরা থেকে ডিম্বক তৈরি হয়েছে। এই জিনিসটা হচ্ছে ডিম্বক, এই জিনিসটা হচ্ছে কি ডিম্বক। তাহলে আমাকে বলো তো অমরাটা কোথায় থাকে? মূলে। তো যেহেতু মূলে অমরা থাকে, তাই এই অমরা বিন্যাসকে আমি অবশ্যই মূলীয় বলবো। এক লজিক দাও, এই অমরা বিন্যাসকে আমরা বলবো মূলীয়। কেন মূলীয় কেন বলতেছি? বিকজ অমরা হচ্ছে মূলে, মূলে যে থাকে তাকেই বলবো মূলীয়। ঠিক আছে? আর এটা থাকে কোথায়? পয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। ঠিক আছে, শেষ 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 শেষ। এগুলা তোমার পরীক্ষায় আসবে, তোমাকে বলবে পয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো। তো তোমাকে একটা তো টেকনিক আমি লিখেই দিছি, শুধু টেকনিক লিখে দিই নাই, প্রতিটা বৈশিষ্ট্য আমি বুঝাই দিছি। আই হোপ তুমি বুঝতে পারছো। টেকনিকটা হচ্ছে স্পাইক করলে কেন পাগলের মতো লাগে, স্পাইক করলে কেন পাগলের মতো লাগে, এটি হচ্ছে টেকনিক। এবার আসো, পয়েসি গোত্রের পুষ্প নিয়ে আমাদেরকে একটু জানতে হবে। দেখো পুষ্প নিয়ে আলোচনা, টপিকটা দাও পয়েসি গোত্রের পুষ্প নিয়ে আলোচনা। দেখো পয়েসি ক্ষেত্রে পুষ্পকে আমরা পুষ্প বলবো না, এদের পুষ্পটাকে আমরা বলবো পুষ্পিকা। এই টপিকটা আমি যখন পুষ্পমঞ্জরি ক্যাপিচুলাম পড়েছিলাম, ক্যাপিচুলামে এই পুষ্পিকা ওয়ার্ডটা আমি ইউজ করছিলাম। আমি বলছিলাম যে পুষ্পিকা আর পুষ্পের মধ্যে পার্থক্য কী? বলছি পুষ্প তখনই বলবো যেগুলো ওগুলো সাইজে বড় হয়, আর পুষ্পিকা তখনই বলবো সাইজে যখন অনেক ছোট, দেখতে ফুলের মতোই লাগবে না, মনে হবে না যে এটা একটা ফুল, মনে হবে না যে এটা একটা ফুল, তখন এটাকে বলবো পুষ্পিকা। যেমন কণা, কণিকা, কণা একটু বড়, বাট কণার ভিতরে থাকে কণিকা, কণিকা অনেক ছোট। ইকা থাকলে এগুলো ছোট বোঝায়। তো ফুলগুলো অনেক ছোট বিধায় এগুলোকে আমরা পুষ্প না বলে পুষ্পিকা ডাকবো, পুষ্প না বলে কি ডাকবো? পুষ্পিকা ডাকলো। ঠিক আছে, আচ্ছা। তো এদের পুষ্পকে কি বলে? পুষ্পিকা বলে। এবার আসো, একটা পুষ্পের মধ্যে অনেকগুলো স্তবক থাকে না? বৃতি, তারপর দল, পাপড়ি,
তারপর পুষ্পপুট, হ্যাঁ, তারপর স্ত্রীস্তবক, পুংকেশর, এগুলো থাকে না, এগুলো একটু জানি। ওদের কিন্তু পুষ্পপুট আছে, ওদের কিন্তু পুষ্পপুট আছে। পুষ্পপুটের ক্ষেত্রে আরেক নাম হচ্ছে লোডিকিউল। পুষ্পপুট বা লোডিকিউল, এই টার্মটা আমি যখন স্পাইকলেট পুষ্পবিন্যাস পড়েছিলাম তখন তোমাদেরকে আমি এটা বুঝাই দিয়েছিলাম পুষ্পপুট আর লোডিকিউল কি, পুষ্পপুট আর লোডিকিউল কি। তো এখানে আর আমি বিস্তারিত বলতেছি না, এই জন্য আগের ক্লাসগুলো যারা করছে তারা এই টার্মগুলো ধরতে পারতেছে, ঠিক আছে। পুষ্পপুট বা লোডিকিউল থাকবে, কিন্তু এর আগে আমরা এটা দেখি নেই। জবাতে পাবা না, দ্বিবীজপত্রী উদ্ভিদে পাবা না, এটা একবীজপত্রী উদ্ভিদ বা বিশেষ করে পোয়েসি গোত্রে পাবা। এবং মনে রাখবা পুষ্পপুট হচ্ছে দুইটা। পুষ্পপুট কয়টা? পুষ্পপুটের সদস্য কয়টা? দুইটা। পাশে দিয়ে দুই দিয়ে কি বুঝেছি? পুষ্পপুটের সদস্য দুইটা। পুষ্পপুট কয়টা? দুইটা, এটা মনে রাখবা। 3 নাম্বার কি মনে রাখবা? 3 নাম্বার মনে রাখবা এদের পুংকেশর 3টা। পুংকেশর 3টা। পুংকেশর তো চিনো, আলহামদুলিল্লাহ, তোমাদেরকে বুঝাইতে হবে না। পুংকেশর 3টা, বা আগেই পড়েছি আমি। তবে একটু এখানে ব্র্যাকেট দিয়ে লিখে রাখো, ধান ও, ব্র্যাকেট দিয়ে একটু লিখে রাখো, এটা লাগবে। ধান ও বাঁশের, বাঁশ তো চিনো না? বাঁশ, এই তোমাদেরকে কথায় কথায় সবাই বাঁশ দেয় যে, ওই বাঁশ, হ্যাঁ। বাঁশের পুংকেশর 6টা, লিখো পুংকেশর 6টা, কিন্তু ওই 6টা পুংকেশর একসাথে না থেকে 2টি আবর্তে থাকে। এই জিনিসটা আমরা একটু পরে বুঝবো। কিন্তু 2টি আবর্ত থাকে। 2টি আবর্তে মানে ধরো এই পাশে 3টা, এই পাশে 3টা, তাহলে 2টা আবর্ত হয়েছে কিনা দেখো। এই পাশে 3টা, এই পাশে 3টা, এই পাশে 3টা, একটা চক্র হয়ে গেছে না? তো 2টা আবর্তে থাকে, এদিকে 3টা, এদিকে 3টা, মানে একসাথে এভাবে দিবা না আর কি, একসাথে এভাবে 6টা দিবা না, এভাবে এদিকে 3টা দিবা, এদিকে 3টা দিবা, এটাই বুঝাতে যাচ্ছে। সো একটু ব্র্যাকেট দিয়ে দিয়ে জাস্ট মনে রাখবা ধান ও বাঁশের পুংকেশর 6টা, মোট 3টা, মোট 3টা, এটা একটু জাস্ট মনে রাখবা। 4 নাম্বার কি মনে রাখবা, সেটা হচ্ছে ওদের স্ত্রীকেশর একটা। স্ত্রীকেশর তো আমি একটু আগেই দেখাইছি, তাহলে তোমাকে এটা বলতেই হচ্ছে না। স্ত্রীকেশর কয়টা দেখাইছি? একটাই তো দেখাইছি। স্ত্রীকেশর কয়টা দেখাইছি? একটাই তো দেখাইছি। এবং মনে রাখবা গর্ভাশয় অধিগর্ভ, গর্ভাশয় অধিগর্ভ, গর্ভাশয় অধিগর্ভ, মনে আছে? আমি অধিগর্ভ গর্ভাশয় বুঝিয়েছি তোমাদেরকে, যে গর্ভাশয়টা উপরে থাকে এবং বাকি স্তবকগুলো নিচে থাকে। অধি মানে উপরে, বাকি স্তবকগুলোকে নিচে। দেখো এগুলো আবার বুঝাইতে গেলে ক্লাসের ডিউরেশনটা অনেক হয়ে যাচ্ছে। তো এই টার্মগুলো যখন আগে পড়েছি ওগুলা তোমাদের অনেকের আগেই ক্লিয়ার হয়ে গেছে, তো এগুলো বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের। আর যারা একেবারেই পড়ে নেই তাদের বুঝতে অসুবিধা হচ্ছে। এখন এগুলো যদি বারবার বুঝাই প্রতিটা শব্দ, তাহলে অনেক ক্লাসের ডিউরেশন অনেক লম্বা হয়ে যায়, ঠিক আছে। সো এগুলো কিন্তু আমি আগে পড়েছি। আচ্ছা, যাই হোক, অধিগর্ভ, গর্ভাশয় কি? অধিগর্ভ, ওকে। আচ্ছা, তারপর আরও কিছু জানতে হবে, সেটা হচ্ছে ফুল এক প্রতিসম, এই জিনিসগুলো পড়াইছি, এবং উভলিঙ্গ, এই দুইটা জিনিস লেখো। এই দুইটা জিনিস হচ্ছে কার ক্ষেত্রে? এই দুইটা জিনিস হচ্ছে ধানের ক্ষেত্রে। একটু লিখো, এই দুইটা জিনিস লেখো। এই দুইটা জিনিস হচ্ছে কার ক্ষেত্রে? এই দুইটা জিনিস হচ্ছে ধানের ক্ষেত্রে। এই দুইটা জিনিস কার ক্ষেত্রে? এই দুইটা জিনিস ধানের ক্ষেত্রে। সেটা হচ্ছে স্ত্রীকেশর একটা, গর্ভাশয় অধিগর্ভ, ফুল এক প্রতিসম। এক প্রতিসম মানে বুঝছো, শুধুমাত্র একবার কেন্দ্র অক্ষ বরাবর 2টা সদৃশ ভাগ করেছে, শুধুমাত্র একবার, দ্যাটস এক প্রতিসম। আর উভলিঙ্গ মানে তো বুঝো, পুংস্তবক স্ত্রীস্তবক দুইটাই আছে। আর এটা একদম মনে করো ধানের ক্ষেত্রে। এগুলো এই 5টা জিনিস জাস্ট তুমি জানো। এই 5টা জিনিস যদি তুমি জানো তাহলে তুমি 2টা জিনিস পারবা। এই 5টা জিনিস যদি তুমি পারো, এই 5টা জিনিস যদি তুমি মনে রাখতে পারো, তুমি 2টা জিনিস পারবা। একটা হচ্ছে ধানের পুষ্প প্রতীক, আর একটা হচ্ছে ধানের সংকেত। একটা হচ্ছে ধানের পুষ্প প্রতীক, আর একটা হচ্ছে ধানের সংকেত। এখন আমি তোমাদেরকে এই 5টার তথ্যের উপর ভিত্তি করে 2টা জিনিস দেখাবো। একটা হচ্ছে ধানের পুষ্প প্রতীক, আর একটা হচ্ছে ধানের সংকেত। পুষ্প প্রতীক, পুষ্প সংকেত পড়েছি না? এই এক ক্লাস আগে পড়েছি না? এর গত ক্লাসেতে পড়েছি। তো এই ধানের পুষ্প প্রতীক, পুষ্প সংকেত, তাহলে এই 5টা ইনফরমেশন তোমাকে একটু জানতে হবে, বা যে ইনফরমেশনগুলো লিখেছে, ঠিক আছে? জানছো, লিখছো খাতায়? চলো আমরা এবার ধানের পুষ্প প্রতীক দেখাই। তুমি আমাকে বলো ধানের ক্ষেত্রে কি কি থাকে, কোন ধরনের পুষ্পপত্র বিন্যাস থাকে। পুষ্প প্রতীক আঁকতে হলে তোমরা জানো শুরুতে কি করতে হয়?
একটা মাতৃ অক্ষ দিতে হয়, মনে আছে? জবাতে পড়েছিলাম। এটা হচ্ছে মাতৃ অক্ষ। এবার আমি বলছিলাম সবসময় সেই জিনিসটা আগে রাখতে হয়, মাতৃ অক্ষর পরে সেই জিনিসটা আগে রাখতে হয় যেটা একদম বাইরে থাকে। আচ্ছা তোমরা আমাকে বলো তো, ধানের ক্ষেত্রে কোন জিনিসটা সবার বাইরে থাকে? মনে করে দেখো, কোন জিনিসটা সবার বাইরে থাকে ধানের ক্ষেত্রে? দুইটা জিনিস সবার বাইরে থাকে, মনে আছে কি? মনে আছে? একটা হচ্ছে লেমা আর একটা হচ্ছে পেলিয়া। একটা হচ্ছে লেমা, যেটাকে আমরা বলি মঞ্জুরি পত্র, আর একটা হচ্ছে পেলিয়া, যেটাকে আমরা বলি উপমঞ্জুরি পত্র, যেটাকে আমরা বলি উপমঞ্জুরি পত্র। এই দুটো জিনিস বাইরে থাকে, তাই এই দুইটা জিনিস আগে থাকতে হবে। লেমা লেমা একদিকে রাখলে পেলিয়া অপর দিকে রাখতে হবে, কারণ খেয়াল করো এটা মঞ্জুরি পত্র আর এটা হচ্ছে উপমঞ্জুরি পত্র। এই দুইটা জিনিস আগে সবার বাইরে থাকে, তো বাইরের জিনিস আমাকে আগে রাখতে হবে। আমি তোমাদেরকে শিখেছিলাম বাইরের জিনিস আগে আঁকবা, লেমা মঞ্জুরি পত্র আগে আঁকবা। তাহলে আমি দেখো তোমাদেরকে একটু লেমা আঁকাচ্ছি। এই দেখো আমি এভাবে লেমা আঁকতেছি। এটা হচ্ছে তোমার লেমা বা মঞ্জুরি পত্র, বা মঞ্জুরি পত্র। এবার রাখতে হবে উপমঞ্জুরি পত্র। উপবিধায় বুঝতে পারতেছ এটার আন্ডারেই থাকবে। উপ হইলে কি থাকবে? এটার আন্ডারেই থাকবে। দেখো এটার আন্ডারেই উপ থাকতেছে, এটার আন্ডারেই উপ থাকতে। এবার ভিতরে ঢুকে দিবা, তাহলে বুঝে যাচ্ছে এটা এটার আন্ডারে থাকতেছে। সো এটা হচ্ছে কি বলতো? পেলিয়া, পেলিয়া বা উপমঞ্জুরি পত্র। যারা স্পাইকলেট পুষ্পবিন্যাস পড়ছো তারা লেমা পেলিয়া কি ইতিমধ্যে জেনে গেছো। লেমা পেলিয়া কি ইতিমধ্যে জেনে গেছো যারা স্পাইকলেট পুষ্পবিন্যাস পড়ছো। এটা হচ্ছে লেমা, এটা হচ্ছে পেলিয়া। এই দুইটা জিনিস বাইরে থাকে। এবার একটু ভিতরে যাও। লেমা বা পেলিয়ার পর ভিতরে যে অংশটা পাবা সেটা হচ্ছে পুষ্পপুট। একটু আগে আমি দেখো যে ইনফরমেশন লিখে দিচ্ছি ওখানে পুষ্পপুট বলছি না? পুষ্পপুট বা লডিকিউল কয়টা বলো তো? পাশে দিয়ে ব্র্যাকেট দিয়ে কি লিখে দিচ্ছি দেখো তো? পুষ্পপুট কয়টা? ব্র্যাকেট দিয়ে দুইটা। তাহলে এখন তোমাকে যে জিনিসটা আঁকতে হবে সেটা হচ্ছে পুষ্পপুট, কারণ এর পরেই থাকে পুষ্পপুট। দেখো কয়টা? দুইটা, তাই আমি দুইটা আঁকবো। দেখো এদিক দিয়ে একটা পুষ্পপুট আঁকবো, এদিক দিয়ে আরেকটা পুষ্পপুট আঁকবো। তাহলে এটা হচ্ছে কি বলতো? এই দুইটা কি বলতো? এই দুইটা হচ্ছে পুষ্পপুট বা লডিকিউল, বা লডিকিউল। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। দুইটা বিধায় দুইটা আঁকছি, দুইটা বিধায় কি এটা আঁকছি? দুইটা আঁকছি। বুঝা গেছে? তারপর আরেকটু ভিতরে যাও তো, পুংকেশর। দেখো পুংকেশর আমি লিখে দিছি, সাধারণত থাকে তিনটা, কিন্তু ব্র্যাকেট দিয়ে লিখে দিছি। দেখো ধান ও বাঁশের ক্ষেত্রে পুংকেশর থাকে 6টা, তবে 6টা কি একসাথে থাকে না, লিখে দিছি। দেখো দুইটি আবর্ত থাকে। দুইটি আবর্ত মানে এই পাশে 3টা, এই পাশে 3টা। তাহলে পুংকেশর তোমাকে এই পাশে 3টা দিতে হবে, এই পাশে 3টা দিতে হবে। তাহলে আমি এক কাজ করি, পুংকেশর আমি এই পাশে 3টা আঁকি। দেখো পুংকেশর আমি এই পাশে 3টা আঁকি। এই দেখো একটা পুংকেশর আঁকলাম, আরেকটা পুংকেশর আঁকলাম, এই পাশে 3টা পুংকেশর আঁকলাম, এই পাশে আরো 3টা আঁকতে হবে, একসাথে আঁকবো না। দুইটি আবর্তে থাকে 6টা পুংকেশর, 6টা পুংকেশর, 2টা আবর্তে থাকে 3টা 3টা করে। তাহলে এই পাশেও তোমাকে কয়টা আঁকতে হবে বলো তো? এই পাশেও তোমাকে 6টা আঁকতে হবে। এদিকে একটা, এদিকে একটা, এই দেখছো দুইটি আবর্তে আমি 6টা পুংকেশর রাখলাম। ঠিক আছে? তারপর তারপর আমাকে কি বলো তো? তারপর কি থাকে? গর্ভাশয় থাকে না? তাহলে একটা গর্ভাশয় রাখতে হবে না? তাহলে একটা গর্ভাশয় রাখতে হবে না? গর্ভাশয় কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে আমরা এভাবে একটা কি আঁকবো? গর্ভাশয় আঁকবো। এই দেখো এটা হচ্ছে গর্ভাশয়, আর গর্ভাশয়টা মূলীয় গর্ভাশয়, মূলীয় বিধায় এই মূল থেকে একটা এভাবে ডিম্বক বাইরে হবে। তাহলে এটা হচ্ছে তোমার কি? গর্ভাশয়। এটা হচ্ছে তোমার কি? গর্ভাশয়। গর্ভাশয়টা কোন ধরনের গর্ভাশয়? মূলীয় গর্ভাশয়, 1 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং অমরাবিন্যাস কীরকম? মূলীয় অমরাবিন্যাস, যেটা আগে পড়াইছি। তাহলে এটা কিসের ইয়া? এটা হচ্ছে ধানের পুষ্প প্রতীক। এটা হচ্ছে ধানের পুষ্প প্রতীক। আগের যে ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে লিখে দিছি, আগের ইনফরমেশন অনুযায়ী কিন্তু আমি জিনিসগুলো করছি। সো তোমরা এই ইনফরমেশনগুলো লিখবা, এভাবেই করবা। এখন যদি তোমাকে একটা জিনিস জানতে চাওয়া হয়,
সেটা হচ্ছে ধানের পুষ্প সংকেত লিখো। ধানের পুষ্প সংকেত লিখো। ধানের পুষ্প সংকেত লিখো। তুমি কি লিখবা? এই ক্লাসটা আসবে যারা গত ক্লাস পারছে। পুষ্প সংকেত লেখার নিয়ম আমি কিন্তু খুব সুন্দর করে সিরিয়াল করে লিখে দিছি। পুষ্প সংকেত লেখার নিয়ম আমি কিন্তু সুন্দর করে সিরিয়াল করে লিখে দিছি। তাহলে আমাকে বলো পুষ্প সংকেত লেখার আগে সবার আগে কোনটা লিখতে হয়? খুলো তো খাতাটা, খুলো তো, তোমরা তো সেম খাতায় নোট করো তাই না? খাতাটা এক ক্লাস আগে খুলো তো, সেখানে লেখা আছে পুষ্প সংকেত লেখার আগে তোমাকে সবার আগে যেটা দেখতে হবে মঞ্জুরিপত্র। সবার আগে যে জিনিসটা দেখতে হবে জিনিসটা হচ্ছে মঞ্জুরিপত্র। এখন আমাকে এখানে খুঁজতে হবে এখানে মঞ্জুরিপত্র আছে কিনা। আছে, আছে, এই দেখো মঞ্জুরিপত্র। সর্বপ্রথম মঞ্জুরিপত্র লিখতে হবে। আমি পুষ্প সংকেত লেখার নিয়ম দেখাই দিছি। লেখো মঞ্জুরিপত্রে কীভাবে লিখে? ম প, মঞ্জুরিপত্র, মঞ্জুরির ম, পয়ের পত্রের প। তারপর সিরিয়াল অনুযায়ী যে জিনিসটা থাকে সেটা হচ্ছে উপমঞ্জুরিপত্র। আছে কিনা দেখো তো, এইটা কি? উপমঞ্জুরিপত্র। তাহলে লেখো সিরিয়াল অনুযায়ী উপমঞ্জুরিপত্র, উ ম প, উ ম প, উপমঞ্জুরিপত্র। তারপর সিরিয়াল অনুযায়ী আমরা দেখি ফুলটি কি এক প্রতিসম নাকি বহু প্রতিসম। তোমরা একটু আগেই দেখো আমি লিখে দিছি ধানের ফুল এক প্রতিসম লিখে দিছি। দেখো ফুল এক প্রতিসম, ধানের ফুল এক প্রতিসম লিখে দিছি এর আগে। তাহলে এক প্রতিসম হলে চিহ্ন কিরকম মনে আছে? খ্রিস্টানদের ক্রুশের মতো চিহ্ন। ফুল এক প্রতিসম হলে খ্রিস্টানদের ক্রুশের মতো চিহ্ন। আচ্ছা, তারপর সিরিয়াল অনুযায়ী কী আসে সেটা হচ্ছে ফুলটি কি এক লিঙ্গ নাকি উভলিঙ্গ, সেটা কি পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ নাকি উভলিঙ্গ। আমি লিখে দিছি দেখো ফুল উভলিঙ্গ লিখে দিছি। তো উভলিঙ্গ হলে আমরা কীরকম সাইন দিই? জেনেটিক্সের ভাষায় এভাবে দেয়, এটা পুরুষের ক্ষেত্রে দেয়, মহিলার ক্ষেত্রে দেয়, আর এটা হচ্ছে পুরুষ। যেহেতু পুরুষ স্ত্রী দুইটাই থাকে তাই উভলিঙ্গ সাইন হচ্ছে এরকম। তারপর সিরিয়াল অনুযায়ী কী থাকে বলো তো? তারপর আমি লিখে দিছি সিরিয়াল অনুযায়ী থাকে উপবৃত্তি। এখানে কোনো উপবৃত্তি নেই বা। তারপর সিরিয়াল অনুযায়ী থাকে বৃত্তি, এখানে কোনো বৃত্তি নেই বা। তারপর সিরিয়াল অনুযায়ী পুষ্পপুট। আচ্ছা, আচ্ছা, পুষ্পপুট আছে, এই দেখো পুষ্পপুট। এখন দেখো পুষ্পপুট লিখলাম পয়স্কার পু। এখন পুষ্পপুটের সদস্য সংখ্যা কয়টা? এই দেখো এটা একটা পুষ্পপুট, এটা একটা পুষ্পপুট। মনে আছে? যদি সদস্য অনেকগুলো থাকে তাহলে ওই নাম্বারটা এটার নিচে লিখতে হয়। পুষ্পপুট কয়টা? দুইটা, তাহলে দুই। তাহলে পুষ্পপুট কয়টা? দুইটা। এখন পুষ্পপুট কি যুক্ত নাকি যুক্ত না? তুমি দেখো তো এই দুইটাকে আমি কানেক্ট করে দিছি, এই দুইটাকে আমি কানেক্ট করেছি করেনি, আলাদা রাখছি না? মনে একবার আলাদা হইলে এভাবে ব্র্যাকেট হয় না। পুষ্প সংকেত আমি পড়েছি না, আলাদা থাকলে ব্র্যাকেট হয় না, বুঝছো? তাই আমি এখানে ব্র্যাকেট দিব না, যেহেতু এই দুইটা আলাদা। যদি যুক্ত থাকতো তাহলে ব্র্যাকেট দিলাম। পুষ্পপুটের পর কি বলো তো? পুষ্পপুটের পর কি? পুষ্পপুটের হচ্ছে পুংকেশর। পুংকেশরকে কিভাবে লেখে? পুং লেখে, পুং। এইখানে সবাই ভুল করবে, এই জায়গায় সবাই ভুল করবে। সেটা হচ্ছে পুংকেশর কয়টা? প্রথমে দেখো একটা, দুইটা, এগুলো আমি চিহ্নিত করি নি। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে পুংকেশর, এটা হচ্ছে পুংকেশর। আর এই জিনিসটা হচ্ছে গর্ভাশয় তথা স্ত্রীকেশর। গর্ভাশয় তথা স্ত্রীকেশর জিনিসটা আমি হয়তো চিহ্নিত করি নাই। দেখো এখন এই জায়গায় ভুল করবে সবাই। পুংকেশর আছে কয়টা? হিসাব করো, 1 2 3 4 5 6। অনেকে এক্সাইটেড হয়ে কী করবে জানো? এদিকে 6 বসাই দিবে। এই জিনিসটা যে করবে সে ভুল, তার আনসারটা ভুল। এভাবে 6 লেখা যাবে না, খেয়াল করতে হবে। এখানে 6টা কিন্তু একসাথে নাই, এই পাশে 3টা, এই পাশে 3টা, এই পাশে 3টা, এই পাশে। তাই তোমাকে কী করতে হবে? এই পাশে 3টে বিদায় 3 লিখতে হবে, আরেক পাশে 3টা বিদায় 3 লিখতে হবে, যোগ করতে হবে, এইভাবে লিখতে হবে। দেখো পার্থক্য আছে, তুমি এভাবে 6 লিখতে পারবা না, তোমাকে এভাবে লিখতে হবে 3 + 3, কারণ এটা দুইটা আবর্তে 3টা করে আছে। এটা দ্বারা বোঝাচ্ছে দুইটা আবর্তে 3টা করে আছে। দ্যাটস তোমাকে এভাবে লিখতে হবে। যে 6টা লিখবে, 6 লিখবে সে তারটা কাটা। তারটা কি? কাটা। তারটা কাটা। যে 6 লিখবে তারটা কাটা, যে 6 লিখবে তারটা কাটা, এভাবে লিখতে হবে। তারপর আসো গর্ভাশয়, কাইনেশিয়াম। গর্ভাশয় স্ত্রীকেশর কয়টা? একটা। একটা হইলে নিচে 1 লিখো। এখন মনে আছে যে এই গর্ভাশয়টাকে আমি একটা নাম দিয়েছিলাম, সেটা হচ্ছে অধিগর্ভ গর্ভাশয়। মনে আছে? অধিগর্ভ হইলে গয়ের নিচে এভাবে দাগ দিতে হয় না?
পুষ্পসংকেত পড়াইছি, সেটা হচ্ছে নর্মালি অধি মানে হচ্ছে উপরে, মানে গর্ভাশয়টা উপরে, বাট গর্ভাশয়টা উপরে হলেও বাকি স্তবকগুলো তো নিচে থাকে। তাহলে গর্ভাশয়টা উপরে থাকলেও বাকি স্তবকগুলো নিচে, বিধায় দাগটাও নিচে। গর্ভাশয়ের নিচে বাকি স্তবকগুলো বিধায় দাগটাও নিচে। তাই এটা যেহেতু একটা অধিগর্ভ গর্ভাশয়, তাই দাগ দিতে হবে নিচে। হয়ে গেছে আমাদের পুষ্পসংকেত। মানে একেবারে একদম শুরু থেকে শুরু করে একদম ভেঙে ভেঙে দেখাইছি, সময় নিয়ে একদম ভেঙে ভেঙে দেখাইছি, যাতে তুমি ভুল না করো। পুষ্পসংকেত আঁকা কোনো ব্যাপারই না, পুষ্পসংকেত আঁকা কোনো ব্যাপারই না, জাস্ট নিয়মটা জানতে হবে, এটাই হচ্ছে ধানের পুষ্পসংকেত। এখান থেকে একটা জিনিসও ভুল করা যাবে না। এখানে 6 লেখা যাবে না, 3+3 লিখতে হবে। এখানে শুধু গ লিখলে হবে না, গয়ের নিচে দাগ দিতে হবে। এখানে শুধু গ লিখলে হবে না, গয়ের নিচে দাগ দিতে হবে। সো এগুলো কিন্তু ম্যাটার করে। একটা জিনিস ছুটে যাবে তো ফুল মার্কস কাটা শেষ। তাহলে আমরা এই দুইটা জিনিস পরীক্ষায় অনেক সময় আসে, সো এই দুইটা জিনিস আমি এঁকে দিলাম। তো তোমরা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে বলতে পারো, এখন যেটা বলবো সেটা হচ্ছে পোয়েসি গোত্রের উদ্ভিদের নাম ও অর্থনৈতিক গুরুত্ব মনে রাখার টেকনিক, যেগুলো পরীক্ষায় আসবে। পোয়েসি গোত্রের উদ্ভিদগুলোর নামগুলো আমাকে একটু জানতে হবে। তো জানগুলো আমি একটা টেকনিকের সাহায্যে শিখাই, কারণ তোমার যদি এটা কাজে লাগে লাগলো, না লাগলে নাই। ঠিক আছে, টেকনিকটা লিখো। যখন নলের বাঁশি ভাসে, ধনী লিমন ঝাড়ু দেয়, এই জিনিসটা শিখলে হয়ে গেছে। আমার সাথে সাথে কয়েকবার বলো, যখন নলের বাঁশি ভাসে তখন ধনী লিমন ঝাড়ু দেয়। যখন নলের বাঁশি ভাসে ধনী লিমন ঝাড়ু দেয়। যখন নলের বাঁশি ভাসে ধনী লিমন ঝাড়ু দেয়। যখন নলের বাঁশি ভাসে ধনী লিমন ঝাড়ু দেয়। আমার সাথে সাথে বলছো, দেখো এগুলো দিয়ে কিছু জিনিস মনে রাখতে পারবা। যখন দিয়ে জব ছিল, জব দিয়ে আমরা আটা তৈরি করি। তাহলে একটা অর্থনৈতিক গুরুত্ব মনে রাখা হয়ে গেছে, এবং একটা পোয়েসি গোত্র উদ্ভিদের নামও মনে রেখে গেছে। নল দিয়ে কি মনে রাখবা জানো? হ্যাঁ, নল দিয়ে হচ্ছে নলখাগড়া। নল দিয়ে মনে রাখবা, এটা হচ্ছে নলখাগড়া উদ্ভিদ। নলখাগড়া উদ্ভিদ দিয়ে অ্যাকচুয়ালি কি তৈরি করা হয়? কাগজের মণ্ড। নলখাগড়া উদ্ভিদ দিয়ে অ্যাকচুয়ালি কি তৈরি করা হয়? কাগজের মণ্ড। বাঁশি দিয়ে তো অ্যাকচুয়ালি কি বুঝতেই পারতেছ, বাঁশ দিয়ে কি করা হয়? সবাইকে বাঁশ দেওয়া হয় না? বাঁশ দিয়ে কি করা হয়? সবাইকে বাঁশ দেওয়া হয় না। বাঁশ দিয়ে ওই কাগজ তৈরি করা হয়, ঘরবাড়ি তৈরি করা হয়, আসবাবপত্র তৈরি করা হয়। এটা তো এমনি জানবা, বাঁশ দিয়ে কি করে সবাই জানে। আবার অনেকে মনে করে বাঁশ দিয়ে বাঁশ দেওয়া হয়, তাই না? আচ্ছা, বাঁশে দিয়ে কি হবে? বাঁশে দিয়ে হবে ভুট্টা। ভুট্টা দিয়ে কি করা হয় সবাই জানে। ভুট্টা দিয়ে কি করা হয়? পপকর্ন তৈরি করা হয়, পপকর্ন, তাই না? ধনী দিয়ে কি করা হয়? ধনী দিয়ে কি? ধান দিয়ে কি করা হয়? আর বলার অপেক্ষা রাখে? ধান দিয়ে যা ইচ্ছা তা করো, ভাত খাও, চাউলকে বুনা করো, যা ইচ্ছা তা করো, পায়েস রান্ধো, আর কি করো চেপাত দিয়ে, যা ইচ্ছা তা করো। লিমন দিয়ে কি? লিমন দিয়ে লেমন ঘাস। লেমন ঘাস দিয়ে অ্যাকচুয়ালি কি করা হয় জানো? সেটা হচ্ছে সুগন্ধি তৈরিতে আমরা লেমন গাছ ইউজ করতে পারি। ঝাড়ু দিয়ে তো বোঝাই যাচ্ছে কি? ঝাড়ু গাছ দিয়ে কি করা হয়? ঝাড়ু তৈরি করা হয়। ঝাড়ু তৈরি করা হয়। ঝাড়ু কি হয় বুঝতে পারতো না? দেয় দিয়ে কি করা হয় না? দেয় দিয়ে দুর্বা ঘাস। এই দুর্বা ঘাস তো তোমরা সবাই জানো। দুর্বা ঘাসটা আমরা অ্যাকচুয়ালি রক্তক্ষরণ বন্ধ করতে ইউজ করি। রক্তপাত বন্ধে ইউজ করি। খুবই ইফেক্টিভ না দুর্বা ঘাস? আমরা কিন্তু ছোটোবেলায় পড়ছিলাম যে কোনো জায়গায় কেটে গেলে
দুর্বাঘাস এনে ওই জায়গায় যদি একটু ইয়া করে দেয় রক্তপাতটা সহজে বন্ধ হয়ে যায়। সো এগুলো হচ্ছে তোমার কাজ। তাহলে এখানে একাধারে আমরা দুইটা জিনিস শিখছি, একটা হচ্ছে উদ্ভিদের নাম শিখে ফেলছি, কি পরিচিত উদ্ভিদগুলো শিখে ফেলছি, এমসিকিউতে আসলে আমরা পারবো। আর একটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব শিখে ফেলছি, কোনগুলো কোথায় ইউজ করা হয়, কোনগুলো কোথায় ইউজ করা হয় সেটা হচ্ছে এসে কয়টা বাজারে এখন 4:30। 4:30। আচ্ছা, কোনগুলো ইউজ করা সেটাও শিখে ফেলছি। এবার আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এখানে একটু সাইন্টিফিক নেমটাও ম্যাটার করে। আমি লিখে দিচ্ছি না সাইন্টিফিক নেম, তোমাদের বইয়ে সাইন্টিফিক নেমটা আছে। তো অনেক সময় কিছু কিছু জিনিসের সাইন্টিফিক নেম দরকার পড়ে, যেমন দুর্বাঘাসের সাইন্টিফিক পড়ে ফেলবা, লেমন গাছ একটু পড়বা, ধানেরগুলো তো জানো, ভুট্টারটাও মোটামুটি জানবা, বাঁশেরটাও দেখলে বোঝা যায়, ব্যাম্বুসা দেখলে বোঝা যায়, নলখাগড়াটা একটু পড়বা, মানে যেগুলো একটু কঠিন লাগে সেগুলো একটু পড়বা, সহজগুলো পড়াতে হবে, যেগুলো দেখলে তোমরা এমনি মনে করবে এগুলো শেখার দরকার নেই। যেমন ব্যাম্বুসা, বাঁশেরটা দেখার দরকার নেই, ধানেরটা দেখার দরকার নেই, আর কি দেখার দরকার নেই, বাঁশের জব এগুলো একটু দেখবা, যেগুলো তোমার মনে থাকবে না। কারণ সাইন্টিফিক নেম অনুযায়ী আমি তো একবার বলছিলাম তোমাদেরকে, অনেক সময় পরীক্ষায় নলখাগড়া না বলে নলখাগড়া সাইন্টিফিক নেমটা তুলে ধরে দিবে পরীক্ষা হার্ড করার জন্য, এটা সাইন্টিফিক নেম তুলে দিবে নলখাগড়া না বলে, তুমি তো পরে যাবা বেজালে যদি আমার সাইন্টিফিক নেমটা একটু মনে না থাকে। তো শেষ, পয়েসি গোত্র শেষ। ও পয়েসি গোত্র নিয়ে কত কিছু বললাম, আরেকটা গোত্র তো আছে না, এটা 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 বেশিক্ষণ লাগবে না, কারণ পয়েসি গোত্র যারা পারবে তারা মালবেসি গোত্র অটোমেটিকলি পারবে, তারা মালবেসি গোত্র অটোমেটিকলি পারবে, সেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র। পয়েসি গোত্র যারা পারবে তারা মালবেসি গোত্র অটোমেটিকলি পারবে, কারণ পয়েসি গোত্র হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের গোত্র, আর মালবেসি গোত্র হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, এটা অপরটার উল্টা। পয়েসি গোত্রতে যা হয় না মালবেসি গোত্রতে তা হয়। তো মনে রাখবা মালবেসি গোত্রের এই মালবা টাইপ জেনাস মালবা থেকে আসছে, মালবেসি নামকরণটা হচ্ছে টাইপ জেনাস মালবা থেকে। মালবা মানে টাইপ জেনাস মানে বুঝতে পারতেছ তো, প্রথম যে প্রজাতিটা ছিল ওইটা মালবা দিয়েই ছিল, তো দ্যাটস ওয়াই এই ফ্যামিলিটার নামই হয়েছে মালবাসি, এই ফ্যামিলিটার নামই হয়েছে মালবাসি। মনে রাখবা এই মালবাসিতে টোটাল 75টা গণ আছে, এবং 75টা গণের আন্ডারে টোটাল 1000 থেকে 1500টা প্রজাতি আছে, 1500টা প্রজাতি আছে, এটা হচ্ছে পুরো পৃথিবীতে। আর আমি যদি বাংলাদেশেরটা হিসাব করি, বাংলাদেশে তোমার 14টা গণ আছে, এবং 14টা গণের মধ্যে 425টা প্রজাতি আছে, 425টা প্রজাতি আছে। মনে রাখবা একটু সবচেয়ে বড় গণ, সবচেয়ে বড় গণ যেটা, সবচেয়ে বড় গণ সেটার নামটা একটু মনে রাখবা হিবিস্কাস, সবচেয়ে বড় গণটা একটু মনে রাখবা হিবিস্কাস। জবা যেটা দেখছো, জবা সাইন্টিফিক নেমটাও জানো, হিবিস্কাস রোজা সিনেনসিস, হিবিস্কাস হচ্ছে সবচেয়ে বড় গণ মালবেসি গোত্রের, মালবেসি গোত্রের সবচেয়ে বড় গণ বা যে কোনো গণ হচ্ছে কি হিবিস্কাস। এখানে হিবিস্কাসের কয়টা ইয়া থাকে, মালবেসির সবচেয়ে বড় গণ যে হিবিস্কাস কয়টা 15টা প্রজাতি থাকে, তাহলে বুঝতেই পারতেছ একটা গণেই যদি 15টা প্রজাতি থাকে সেটা তো বড় গণ হবেই স্বাভাবিক। আচ্ছা, এবার তোমাকে জানতে হবে শনাক্তকারী বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা পয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য একটা টেকনিক দিয়ে পড়ছিলাম না, তো এইখানে আর তোমার টেকনিক দিয়ে পড়া লাগবে না, কারণ আমি তো বলছি পয়েসি গোত্র শনাক্তকারী বৈশিষ্ট্য উল্টো, এটার উল্টো, তো এখানকার শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো ওরকম হবে না, পয়েসি গোত্রের মতো হবে না। সো মনে রাখবা এদের শনাক্তকারী বৈশিষ্ট্য বইয়ে পাবা, অবশ্যই আমি বলে দিচ্ছি। কচি কাণ্ড রোমশ ও মিউসিলেস পূর্ণ, ও মিউসিলেস পূর্ণ, এটা রোমশ মানে বুঝতো রোমযুক্ত, আমাদের হাত যেরকম রোম 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 থাকে এরকম। আর মিউসিলেস মানে হচ্ছে, মিউসিলেস কথাটা যেখানে শুনলাম মনে রাখবে এটা হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ, মানে এদের কাণ্ডটা ধরলে একটু পিচ্ছিল টাইপসের ফিলিংস থাকবে, পিচ্ছিল টাইপসের ফিলিংস থাকবে, এটাই বুঝাতে যাচ্ছে। তারপর এদের আর কি কি তুমি জানতে পারো, সেটা হচ্ছে এদের মুক্ত পার্শ্বীয় উপপাদ্য থাকে। এই জিনিসটা আমি আমার একটা লেকচারে পড়াইছি, দেখো আমি পড়াই না যে এমন কোনো টপিক এই চ্যাপ্টারে বাদ যায় না, তাই আমি যখনই একটা টপিক আনি তখনই বলি এই চ্যাপ্টারটা আমি জিনিসটা পড়াইছি, তাহলে বুঝতেই পারতো আমি একটা লাইনও বাদ দিই। সো মুক্ত পার্শ্বীয় উপপাদ্য কিন্তু আমি পড়াইছি আমার একটা লেকচারে, যারা ফার্স্ট টু লাস্ট দেখছো তারা অটোমেটিক বুঝে গেছো, তাও যদি একটু বুঝাই, সেটা হচ্ছে এটা হচ্ছে পাতার বোটা, এটা হচ্ছে পত্রমূল, এদিক দিয়ে বের হয় একটা পত্রফলক, এটা হচ্ছে পাতার বোটা, এটা হচ্ছে পত্রমূল, এদিক দিয়ে বের হয় একটা পত্রফলক, এটা হচ্ছে পত্রফলক। ঠিক পাতার বোটার এদিকে পাতার মতো দুইটা সদৃশ অংশ থাকে,
পাতার মতো দুইটা সদৃশ অংশ থাকে, খেয়াল করো, পাতার মতো দুইটা সদৃশ অংশ থাকে, এদিকে বলা হয় উপপত্র। যেহেতু পাতার মতো তাই বলা হয় উপপত্র, নট পাতা। কিন্তু এগুলোকে মুক্ত পার্শ্বীয় কেন বলতেছে? একটা হচ্ছে এই পাশে আছে আর একটা হচ্ছে এই পাশে আছে, তাই এটার নাম হয়েছে পার্শ্বীয়। এই জিনিসটা আমি ওখানেও এভাবে বলছি, এখনও এভাবে বলতেছি। একটা এই পাশে আছে আরেকটা এই পাশে আছে, তাই পার্শ্বীয়। এখন কথা হচ্ছে মুক্ত কেন বলছে? কারণ এই উপপত্র এই উপপত্র পরস্পরের সাথে যুক্ত থাকে না। যেমন ধরো এটা হচ্ছে কাণ্ড, বোটা, এই বোটার এই জায়গায় পত্রটা যুক্ত থাকে আর এই বোটার এই জায়গায়, তাহলে বলো তো এটা কি একসাথে যুক্ত না, কারণ এটা দ্বারা পৃথক অবস্থায় আছে, তাই বলা হয় এটা মুক্ত। যুক্ত না হলে কি হয়? মুক্ত। একদম সোজা, একদম সোজা, মুখস্থের কিছু নেই। আচ্ছা, তারপর আর কি আছে রে? আরো কিছু জিনিস জানো, সেটা হচ্ছে পাপড়িক এরকম, পাপড়ি টুইস্টেড। তোমরা জানো যে আমি যখন এই পুষ্পপত্র বিন্যাস পড়াইছি, ওখানে পুষ্পপত্র বিন্যাসে এক ধরনের পুষ্পপত্র পাওয়া, সেটা হচ্ছে টুইস্টেড পুষ্পবিন্যাস। তো টুইস্টেড পুষ্পবিন্যাস পাপড়িতে দেখা যায়, ঠিক আছে। 4 নাম্বার কি আছে? 4 নাম্বার হচ্ছে ফল ক্যাপসিউল। ফলের টাইপস হচ্ছে ক্যাপসিউল। আমি কিন্তু ফলের টাইপস পড়াইছি। ফলের টাইপস ক্যাপসিউল হয়, কখনো বেরি হয়, কখনো সাইজোকার্প হয়। এই টার্মগুলো আমি ফলে পড়েছি। তো তোমরা ফলে যারা করে ফেলছো তারা তো করে ফেলছো, যারা করোনি ফল করে ফেলবা। তারপর পরাগরেণু। পরাগরেণু কিরকম? পরাগরেণু হচ্ছে বৃহৎ ও কণ্টকিত। কণ্টকিত মানে হচ্ছে তোমার খাস যুক্ত, খাস থাকে, খাস, ঠিক আছে। আর একটা হচ্ছে পরাগধানী বৃক্কাকার, এটা ইম্পর্টেন্ট। পরাগধানী বৃক্কাকার মানে বুঝো, বৃক্ক, বৃক্ক মানে কি? কিডনি। পরাগধানীগুলো কিডনির মতো, পরাগধানীগুলো দেখতে কিসের মতো? কিডনির মতো, তাই এটাকে বলা হয় বৃক্কাকার। পয়েসি গোত্রের পরাগধানী ছিল সর্বমুখ, আর মালবেসি গোত্রের পরাগধানী হচ্ছে বৃক্কাকার। দুইটার মধ্যে পার্থক্য বুঝো। পয়েসি ক্ষেত্রে পরাগধানী ছিল সর্বমুখ, আর এখানকার পরাগধানী হচ্ছে বৃক্কাকার। আর কি? আচ্ছা, অক্ষীয় অমরাবিন্যাস। অক্ষীয় অমরাবিন্যাস, তোমরা পয়েসি গোত্র অমরাবিন্যাস কিরকম ছিল বলো তো? পয়েসি গোত্র অমরাবিন্যাস কিরকম ছিল? মূলীয় না? আর এটার অমরাবিন্যাস হচ্ছে অক্ষীয়। এটার অমরাবিন্যাস কিরকম? অক্ষীয় অমরাবিন্যাস আমি পড়াইছিলাম, ঠিক আছে। হয়ে গেছে, এই জিনিসগুলো জানলেই চলবে। এবার আসো মালবেসি গোত্রের তোমার জানতে হবে, উদ্ভিদের নাম জানতে হবে, অর্থনৈতিক গুরুত্ব জানতে হবে। তাহলে মালবেসি গোত্রের উদ্ভিদের নাম, মালবেসি গোত্রের উদ্ভিদের নাম ও অর্থনৈতিক গুরুত্ব, which is very very important, which is very 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 important, with technique, with technique, very very important. টেকনিকটা আমি লিখতেছি, তোমরা আমার সাথে লিখতে পারো। ঢের ঢের কাজ থাকলেও মেসওয়াক করো। ঢের কাজ থাকলেও মেসওয়াক করো। আর সাথে কয়েকবার বলো, ঢের কাজ থাকলেও মেসওয়াক করো। ঢের কাজ থাকলেও মেসওয়াক করো। ঢের কাজ থাকলে মেসওয়াক করো। ঢের কাজ থাকলেও মেসওয়াক করো। বসার সাথে একবার এখানে ঢের দিয়ে কি বলো তো? ঢের দিয়ে হচ্ছে ঢেঁড়স। ঢের দিয়ে কি বলো তো? ঢেঁড়স। কাজের কা দিয়ে কি বলো তো? কা দিয়ে কি বলো তো? কার্পাস তুলা। কা দিয়ে হচ্ছে কার্পাস তুলা। বর্গজ দিয়ে কি বলো তো? বর্গজ, বুঝতেই পারতেছ, বর্গজ দিয়ে হচ্ছে জবা। দেখো থাকলেও দিয়ে একটু অন্যভাবে মনে রাখবা, সেটা হচ্ছে স্থলপদ্ম। মানে আমরা কোথায় থাকি? আমরা স্থলে থাকি। আমরা কোথায় থাকি? স্থলে থাকি, তাই স্থলপদ্ম। আমরা কোথায় থাকি? আমরা স্থলে থাকি, স্থল থেকে থাকি বিদায় স্থলপদ্ম, এভাবে মনে রাখতে পারো। স্থলপদ্ম। মেসওয়াক দিয়ে হচ্ছে মেস্তা পাট। করো দিয়ে হচ্ছে কেনাফ পাট। দেখছো, এই জিনিসটা দিয়ে তুমি বুঝে যাচ্ছ মালবেসি গোত্রে কোন কোন উদ্ভিদগুলো আছে। ঢের কাজ থাকলেও মেসওয়াক করো, ঢের দিয়ে ঢেঁড়স, কাজের কা দিয়ে কার্পাস তুলা, বর্গের জ দিয়ে জবা। থাকলেও দিয়ে আমরা কোথায় থাকি? আমরা স্থলে থাকি। আমরা স্থলে থাকি বিদায় স্থলবদ্ধ। মেসওয়াক দিয়ে মেস্তা পাট, করো দিয়ে কেনাফ পাট। এবার আসো,
এবার আসো এখান থেকে কিরকম প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে এরকম এই বলতে পারেন নিচের কোনটি মালবেসি করতে পাওয়া যায়, এই অপশনগুলোতে এগুলো থাকবে। তবে সাইন্টিফিক নেমটা দিয়েও কিন্তু তোমাকে প্রশ্ন ঘুরে যেতে পারে। এভাবে তোমাকে ম্যাস্টাপার্ট না বলে ম্যাস্টাপার্টের বৈজ্ঞানিক নামটা ধরাই দিতে পারে। তো এই জন্য বৈজ্ঞানিক নামটা একটু জেনে রাখো। তা আমিও একটু লিখি। যেমন দেখো ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাবেল মোজিয়াস। এটার বৈজ্ঞানিক নামটা একটু মনে রাখবা, অ্যাবেল মোজিয়াস। ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাবেল মোজিয়াস। এবার ঢেঁড়সটা কী কাজে লাগে সেটা হচ্ছে ঢেঁড়সটা বহুমূত্র রোগ সারাতে ইউজ করা হয়, বা বহুমূত্র রোগ সারাতে কাজে দিতে পারে, বহুমূত্র রোগ সারাতে কাজ দিতে পারে, অর্থনৈতিক গুরুত্ব আর কি। তারপর কার্পাস তুলা সাইন্টিফিক নেমটা একটু জেনে রাখো। কার্পাস তুলা সাইন্টিফিক নেম হচ্ছে গসিপিয়াম। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে গসিপিয়াম। কার্পাস তুলা বুঝতেই পারতেছো কী কাজে লাগতে পারে, বলো তো কী কাজে লাগতে পারে? তুলা দিয়ে হইতে পারে, বা তেল তৈরিতেও হয় কিন্তু আবার। তেল এবং শৈল্য চিকিৎসায় আমরা তুলা ইউজ করি না, শৈল্য চিকিৎসায় কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। এগুলো যেগুলো লিখে দিচ্ছি এগুলো এমসিকিউতে আসে। জবার সাইন্টিফিক নেম আমাকে বলতে হবে, এটা তো কমন। জবার সাইন্টিফিক নেম হচ্ছে হিবিস্কাস রোজা সিনেনসিস। লিখে দিব, লিখে দিই হিবিস্কাস রোজা সিনেনসিস। রোজা সিনেনসিস। জবা অ্যাকচুয়ালি কোথায় থাকে হচ্ছে আমাশয় সারাতে ইউজ করা যায়, জবার রস, আমাশয়, এবং আরেকটা হচ্ছে কিসে, আরেকটা হচ্ছে তোমার অর্শরোগে সারাতে ইউজ করা হয়। এগুলো এমসিকিউতে আসে, আমাশয় আর অর্শরোগ। স্থলপদ্মটা অ্যাকচুয়ালি আমরা সাইন্টিফিক নেমটা জানি রাখো। স্থলপদ্ম হচ্ছে হিবিস্কাস মুতাবিলিস। হিবিস্কাস দিয়ে জাস্ট আমি দেখাচ্ছি, এখানেও হিবিস্কাস এখানেও হিবিস্কাস, সেম গণের আন্ডারে পড়ে, সেম গণের আন্ডারে পড়ে। এখানে হিবিস্কাস এখানে হিবিস্কাস মুতাবিলিস। স্থলপদ্ম তো বুঝতেই পারতো, এটা হচ্ছে একটা সৌন্দর্য টাইপসের, বাগানের সৌন্দর্য তুমি ইউজ করতে পারো। এটার আর কাজ কি থাকতেই পারে, এটা হচ্ছে বাগানের সৌন্দর্য ইউজ করা যায় আর কি। ম্যাস্টাপার্ট সাইন্টিফিক নেমটা একটু জানো। এটাও সেম গণের আন্ডারে পড়ে, হিবিস্কাস স্যাপডেরিফা। হিবিস্কাস স্যাপডেরিফা একটু কঠিন না। ম্যাস্টাপার্ট আর ক্যানাফপার্টের সাইন্টিফিক নেম কি? ক্যানাফপার্টের সাইন্টিফিক নেম কি? এটাও সেম, হিবিস্কাস ক্যানাভিনাস। এই দুইটা পার্ট ম্যাস্টাপার্ট ক্যানাফপার্ট তিনটা জিনিস ইউজ করে। পার্ট কি জিনিস এটা তো তুমি জানো। পার্ট দিয়ে আমরা চট তৈরি করি, পার্ট দিয়ে আমরা তোমরা ব্যাগ তৈরি করি, দড়ি তৈরি করি। তো এগুলো দিয়ে এগুলো শেষ। এই জিনিসগুলো তোমার এমসিকিউতে আসবে। সেটা হচ্ছে প্রথমে যে এমসিকিউটা আসবে সেটা হচ্ছে যে তোমার নিচের মালবেসি গোত্রের উদ্ভিদগুলো কোনটা। তো এই উদ্ভিদগুলো তুমি জেনে ফেলছো উইথ সাইন্টিফিক নেম। কারণ আমি বলছি প্রশ্ন ঘুরাইতে চাইলে স্যারে সাইন্টিফিক নেম দিয়ে দিবে, যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় করে, সাইন্টিফিক নেম দিয়ে দেয়। তখন তো একটু কঠিন হয়ে পড়ে। সো একটু সাইন্টিফিক নেমটা শিখবা, পুরো সাইন্টিফিক নেম শিখতে হবে না, যেটা দেখলে তুমি বুঝতে পারবে এটা ক্যানাফপার্ট, এটা ম্যাস্টাপার্ট, সেই জিনিসটা শিখবা। যেমন এখানে হিবিস্কাস শিখা লাগতেছে না, তুমি আলাদাভাবে স্যাপডেরিফা শিখবা। এখানে হিবিস্কাস শিখা লাগতেছে না, তুমি আলাদাভাবে ক্যানাভিনাস শিখবা। এখানে তোমাকে পুরাটা শিখতে হচ্ছে, এখানে শুধুমাত্র গসিপিয়াম শিখবা। এখানে তুমি শুধু অ্যাবেল মোসিয়াস শিখবা, এভাবে শিখবা। তোমার তো এটা মুখে লিখতে হবে না, এটা তোমার এমসিকিউর জন্য লাগবে। সো চেনা যাতে চিনতে পারো সেভাবে শিখবা। সো পুরাটা শেখার দরকার নেই। এখন বুঝতে পারতেছো কীরকম কোয়েশ্চেন হবে, এই জায়গা থেকে এমসিকিউ আসবে। তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ। এবং আমি যে চ্যাপ্টারটা নিয়েছি টোটাল 12টা লেকচার নিয়েছি। 11টা লেকচারের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আজকে এই 12 নম্বর লেকচারের লিঙ্কটা আমি তোমাদেরকে ওইটাতে এডিট করে দিব, আবার দিয়ে দিব, সমস্যা নাই। তো এই 12টা লেকচারের মাধ্যমে আমাদের এই নগ্নবীজি এবং আবৃতবীজি চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। এখন তোমাদের তোমাদের কাজ হচ্ছে এই চ্যাপ্টারটা ভালোভাবে শেখা। আমি যেভাবে লাইন বাই লাইন তোমাদেরকে বুঝাই দিছি, লাইন বাই লাইন যেভাবে বুঝাই দিছি, যেভাবে শব্দ বিশ্লেষণ করে পড়াইছি। বায়োলজিতে তো বুঝতে হলে শব্দ বিশ্লেষণটা অবশ্যই জরুরি। শব্দ বিশ্লেষণ করে বুঝাই দিছি এবং প্রতিটা লাইন বুঝাই দিছি। তোমরাও সেভাবে নিজেদেরকে প্র্যাকটিস করবা, বাসায় পড়বা। মোট কথা এগুলো যদি তুমি আলটিমেটলি বাসায় না পড়ো, আমি লিখে দিছি, তুমি এটা খাতায় তুলিয়ে খাতাটা 1 বছর ধরে ফেলা রাখছো,
বা 1 মাস ধরে ফেলা রাখছো। তো আমার এই নোট তোমার এই ক্লাসেরও ইয়াটা কি, লাভটা কি, বা আমার ওই ক্লাস নেওয়াটা লাভটা কি? যদি তুমি খাতায় লিখে এটা 1 মাস ধরে ফেলা রাখো, তুমি এগুলা শিখে ফেলবা, শিখে মাথায় সেট করে রাখবা। কোনো এক সময় যখন আবার শিখো তখন শেখাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা শিখে রাখি কেন? কারণ কোনো এক সময় যখন আবার রিভাইজটা যাতে খুব কম সময়ে করতে পারি বা তাড়াতাড়ি করতে পারি, তাই আগে থেকে শিখে ফেলি। তোমার যদি আগে থেকে না শেখা থাকে, তুমি যখন পরীক্ষার সময় বসবা তখন এই চ্যাপ্টারগুলো পড়তে তোমার থেকে বিরক্ত লাগবে, কারণ তখন তো তুমি শিখতেছো না, তুমি তার রিভাইজ দিতে বসো নাই। সো স্ট্র্যাটেজিতে একটু পরিবর্তন আনো, পড়ালেখার স্ট্র্যাটেজির পরিবর্তন। তুমি আগেগুলো শিখে রাখো, তারপর অন্য চ্যাপ্টারে যাবা, অন্য কিছু পড়ো, ঠিক আছে? অ্যাটলিস্ট যাতে পরীক্ষার সময় আসলে জিনিসটা অচেনা না লাগে, চেনা লাগবে। এবং তোমার কাছে এটা অনেকটা তোমার পড়তেও খুব, পড়াটাও তাড়াতাড়ি হবে। মানে একটা রিভিশন দিতে হলে তো খুব তাড়াতাড়ি করতে হয়, পরীক্ষার সময় তো বেশি পাওয়া যায় না। তাড়াতাড়ি হবে একটা ব্যবসা। আগে থেকে পড়া থাকলে এগুলো কি, তোমরা প্যারাগ্রাফ শিখো, তোমরা রচনা শিখো। তোমার প্যারাগ্রাফ রচনা কি পরীক্ষার সময় গিয়ে শিখো না তো? তোমার প্যারাগ্রাফগুলো শিখো একটা সময়ে, ওই শিক্ষাটা তোমার কাজে দেয় পরীক্ষায়, কারণ তুমি তখন শিখছো বিধায় পরীক্ষার সময় 5 মিনিট পড়লে এটা তোমার ইজিলি মনে থাকে, 5 মিনিট পড়লে এটা তোমার ইজিলি মনে থাকে। তো এভাবে এই প্যারাগ্রাফ রচনাগুলো যেভাবে শিখো, জিনিসটাকে এভাবেই আনতে হবে। সো তোমাদের স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনা। আচ্ছা ঠিক আছে, আমি 12টা লেকচার শেষ করে দিচ্ছি। তো এই চ্যাপ্টারের উপর আমার একটা পরীক্ষা হবে, সেটা হচ্ছে পুরো ফুল চ্যাপ্টারের উপর প্রথমে একটা এমসিকিউ পরীক্ষা হবে। আমি যদি সৃজনশীল পরীক্ষা নিতে পারি অবশ্য জানাই দিব। সৃজনশীল পরীক্ষা আমি চাইলে নিতে পারবো, সিস্টেম করে দিব, নিতে পারবো না, সিস্টেম আছে, সিস্টেম করে দিব না, সিস্টেম আছে। আর প্রথমে যেটা হবে সেটা হচ্ছে একটা এমসিকিউ পরীক্ষা। প্রশ্নগুলো হবে তোমার অ্যাডমিশন স্টাইল, প্রশ্নগুলো হবে তোমার একাডেমিক স্টাইল, দুইটাই দেখবে। একটা হচ্ছে অ্যাডমিশন স্টাইল, একটা হচ্ছে একাডেমিক স্টাইল। আর আমার প্রশ্ন যখন করি আমি লজিক্যাল প্রশ্ন একটু বেশি করি, বা একটু ঘুরাই করি, যাতে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কারা ভালো মতো পড়ছে। কারণ আমি একটা কথা বলি, যে কঠিন প্রশ্নে ভালো করবে সে সহজ প্রশ্নে এমনি ভালো করবে, আর যে সহজ প্রশ্নে ভালো করবে পার পেয়ে যাবে, সে পরীক্ষার হলেই ধরা খাবে, অ্যাডমিশনে ধরা খাবে। সো এই জন্য কঠিন প্রশ্নে পরীক্ষা দেওয়া শিখো। সহজ প্রশ্নে পরীক্ষা দিয়ে খুশি হওয়ার চেয়ে কঠিন প্রশ্নে ফেল করে হওয়া অনেক ভালো, দুঃখী হওয়া অনেক ভালো, কারণ তখন তুমি শুধরে নিতে পারবা। আর যখন সুখী হয়ে যাবে বেশি তাড়াতাড়ি, তখন বুঝো এটা তো পারি, আসলে পারবো। কঠিন একটা ধরে দিলেই তো বুঝে যাবা, পারানে বাড়িয়ে যাবে। সো কঠিন প্রশ্নের পরীক্ষা দেওয়া শিখো, অন্তত পক্ষে কিছু শিখবা, নিজেকে শুধরাতে পারবা, আর পরীক্ষার জন্য 100% প্রিপেয়ার হতে পারবা। সবাই সে পর্যন্ত সুস্থ ভালো, আল্লাহ হাফিজ। তোমার এটা শুনতে লাগে জয় হিন্দ। क्या नंबर finish